যুক্তিবিদ্যার প্রথম পত্রে টপ 100 এমসিকিউতে তোমাদের স্বাগতম। যেমন আমাদের প্রথমটা হচ্ছে যুক্তিবিদ্যার প্রথম প্রচলন হয় কোথায়। তো আমরা চারটা অপশন দেখো, চীন, ইংল্যান্ড, ভারত এবং গ্রিস। আমরা জানি যে যুক্তিবিদ্যার প্রথম প্রচলনটা হয়েছিল গ্রিসে। যুক্তিবিদ্যার প্রথম প্রচলনটা কোথায় হয়েছিল? গ্রিসে। অ্যারিস্টটলের মাধ্যমে যুক্তিবিদ্যার আলোচনাটা সেখানে শুরু হয়েছিল প্রাচীন গ্রিসের মধ্যে। তারপর দেখো যুক্তিবিদ্যার জনককে। তাহলে যুক্তিবিদ্যার জনক হচ্ছে কি অ্যারিস্টটল, কারণ আমরা জানি অ্যারিস্টটল হচ্ছে একজনকে গ্রিসের দার্শনিক। তারপর লোগোস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ইংরেজি, ল্যাটিন এবং গ্রিক শব্দ। তাহলে লোগোস শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। আর লোগোস শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। গ্রিক ভাষার মধ্যে আমরা জানি যে কি এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে কি লোজাইক আর একটা হচ্ছে কি লগোস। অর্থাৎ এই যে লজিক শব্দটা লোজাইক এবং লগোস শব্দ থেকে আসছে। লজিক এটা হচ্ছে কোন শব্দ? গ্রিক শব্দ। তারপর আমাদের পরের প্রশ্ন, লগোস শব্দের অর্থ কি? লগোস শব্দের অর্থ হচ্ছে কি চিন্তা, ভাষা। লগোস শব্দের অর্থ হচ্ছে কি চিন্তা এবং কি ভাষা। অর্থাৎ যুক্তিবিদ্যা হচ্ছে কি শব্দ দ্বারা গঠিত, ভাষার মধ্যে প্রকাশিত এক ধরনের চিন্তার বিজ্ঞান। লগোস শব্দের অর্থ হচ্ছে কি চিন্তা বা ভাষা। তারপর যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি? অর্থাৎ যুক্তিবিদ্যা কোন বিষয়টা নিয়ে আলোচনা করে? সংবেদন, অনুমান, স্মৃতি, কল্পনা। তাহলে যুক্তিবিদ্যা আলোচনা করে কি নিয়ে? অনুমান নিয়ে আলোচনা করে। যুক্তিবিদ্যা আলোচনা করে কি নিয়ে? অনুমান নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। কারণ যুক্তিবিদ্যার কাজটা হচ্ছে জানা বিষয়ের উপর ভিত্তি করে অজানা বিষয় সম্পর্কে করা, জ্ঞান অর্জন করা। আর জানা থেকে অজানা বিষয়ে জ্ঞান অর্জন করতে হলে আমাদের দরকারটা হচ্ছে কি অনুমান। এরপরে প্রশ্ন আমরা দেখি, লজিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে? আমরা এর আগে বলছিলাম লজিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে। অর্থাৎ লজিক শব্দটাকে আসছে আমার লোজাইক শব্দ থেকে। এখানে যদি তোমার লোজাইক না দিয়ে যদি কি থাকে লগোস থাকে, তাহলে আমরা সেইটাই অ্যান্সার করব। লোজাইক অথবা লগোস যে কোনো একটা হচ্ছে কি এখান থেকে কি এসেছে, লজিক শব্দটা এসেছে। অর্থাৎ এখানে কি আছে লোজাইক আছে, আমার লোজাইকটা হচ্ছে কি অ্যান্সার। আর লোজাইকের পরিবর্তে যদি কি থাকে লগোস থাকে, তাহলে আমরা লগোসটাকে দিব, অ্যান্সার দেব। এরপরে দেখো, এ সিস্টেম অফ লজিক বইটা কার লেখা? এ সিস্টেম অফ লজিক জে.এস. মিলের লেখা। এ সিস্টেম অফ লজিক। আমরা জানি যুক্তিবিদ্যা সম্পর্কিত কয়েকটা বইয়ের মধ্যে অ্যারিস্টটলের একটা বই আছে, এটার নাম হচ্ছে কি দ্য অর্গানন। অ্যারিস্টটলের বইটার নাম হচ্ছে কি দ্য অর্গানন। আর স্টুয়ার্ট মিলের বইটার নাম হচ্ছে কি এ সিস্টেম অফ লজিক। তারপরে হচ্ছে কি আই এম কফির একটা বই আছে, আই এম কফির বইটার নাম হচ্ছে কি ইন্ট্রোডাকশন টু লজিক। ইন্ট্রোডাকশন টু লজিক। যেমন আমরা একটা অ্যান্সারটা দেখে নিই, এটা হচ্ছে কার জন স্টুয়ার্ট মিল বা জে.এস. মিল। আমাদের এর পরের প্রশ্ন একটা দেখি, অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক। অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক এটা হচ্ছে কার লেখা? যেমন দেখো অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক এটা হচ্ছে কি জোসেফের লেখা। অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক হচ্ছে কি জোসেফের লেখা। আর কফিরটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন টু লজিক। ইন্ট্রোডাকশন টু লজিক। অর্থাৎ শুধুমাত্র অ্যানটাই তফাৎ। একটা হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক, সেটা হচ্ছে কি জোসেফের বই। আর কফির বইটা হচ্ছে কি শুধুমাত্র ইন্ট্রোডাকশন টু লজিক। আমরা এর আগে বললাম অ্যারিস্টটলের বইটার নাম হচ্ছে কি দ্য অর্গানন। আর হচ্ছে কি তোমার জে.এস. মিলের বইটার নাম হচ্ছে কি এ সিস্টেম অফ লজিক। তবে আরেকটা বই আছে যেটা হচ্ছে ফ্রান্সিস ব্যাকনের বই, অর্থাৎ দ্য অর্গানন। একটা হচ্ছে কি দ্য নিউ অর্গানন। নিউ অর্গাননটা হচ্ছে কার? ফ্রান্সিস ব্যাকনের বই। তাহলে এখন আমরা দেখো ওই যে কনফিউশনিক দুইটা পেলাম, ইন্ট্রোডাকশন টু লজিক অ্যান্ড ইন্ট্রোডাকশন টু লজিক। আরেকটা হচ্ছে কি বললাম, এর আগের প্রশ্ন আমরা বলছিলাম তোমার এটা হচ্ছে কি দ্য অর্গানন, সেটা হচ্ছে কার লেখা? অ্যারিস্টটলের লেখা। আবার যদি আমার এখানে কে থাকে নিউ অর্গানন, নিউ অর্গানন এটা হচ্ছে কার লেখা? ব্যাকনের লেখা। অর্থাৎ ফ্রান্সিস ব্যাকনের লেখা হচ্ছে কি নিউ অর্গানন এই বইটা। তাহলে কনফিউশনে দুইটা জিনিসই আমরা কি এখানে পেলাম। আমরা এর পরের প্রশ্নে যাই, এ সিস্টেম অফ লজিক জন স্টুয়ার্ট মিল। তারপর হচ্ছে কি আমার অ্যান্সারটা হচ্ছে কি জোসেফের লেখা বই, অর্থাৎ অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক জোসেফের লেখা বই। আর কপির লেখা বইটা হচ্ছে কি শুধুমাত্র ইন্ট্রোডাকশন টু লজিক। এরপরে কোয়েশ্চন আছে যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান?
তাহলে যুক্তিবিদ্যা কোন ধরনের? সদর্থক, আদর্শনিষ্ঠ, নয়ার্থক এবং নন্দনতাত্ত্বিক। যুক্তিবিদ্যা হচ্ছে কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আমরা কেন আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলি? যে যুক্তিবিদ্যার কাজ হচ্ছে কি সত্য নির্ণয় করা। তাহলে এই আদর্শ হচ্ছে সত্যের একটা কি থাকে, আদর্শ মান থাকে, সেজন্য যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়ে থাকে। যুক্তিবিদ্যা হচ্ছে এক ধরনের আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এরপরে কোয়েশ্চন দেখো, যুক্তিবিদ্যা একটি কলাবিদ্যা, অর্থাৎ কেন যুক্তিবিদ্যাকে কলা বলা হয়? কারণ কলার দুটা বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে কি প্রায়োগিক দিক, আর একটা হচ্ছে কি করা কলা কৌশল শিক্ষা করা। তো প্রায়োগিক দিক মানে কলা কৌশল যেটা শিক্ষা দেয় সেটাকে বাস্তবে প্রয়োগ করায়। তাহলে এখন আমরা দেখি এখানে অনুমান প্রক্রিয়া সাহায্যে বিষয়বস্তুর গভীরে প্রকাশ করে এবং জ্ঞানকে বাস্তবে প্রয়োগে কলা কৌশল শিক্ষা দেয়, বস্তুগত আগারত সত্য নিয়ে আলোচনা করে। তাহলে এখানে আমার অ্যান্সার হতে পারে কোনটা? একটি জ্ঞানকে বাস্তবে প্রয়োগের কৌশল শিক্ষা দেয়, সেই জন্য আমরা কি যুক্তিবিদ্যাকে একটা কলা বিজ্ঞান বলতে পারি। এটা হচ্ছে কি করে বাস্তবে প্রয়োগের কৌশলটা শিক্ষা দিয়ে থাকে। এরপরে কোয়েশ্চনটা দেখি, যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান এবং একটি কলা, এটা কে বলেছেন? যে আমরা বললাম যে কি যুক্তিবিদ্যা শুধুমাত্র বিজ্ঞান নয়, আবার শুধুমাত্র কি নয় কলাও নয়, তাহলে কলা এবং বিজ্ঞান একই। তাহলে এই কথাটা কে বলেছেন? অর্থাৎ যুক্তিবিদ্যার যে দুইটা পরস্পর বিরোধী মতবাদ কলা না বিজ্ঞান, এটাকে সংশোধিত করে যুক্তিবিদ্যা একসাথে কলা এবং বিজ্ঞান উভয় বলছেন, সেটা হচ্ছে কি মিল এবং হুয়েটলি। মিল এবং হুয়েটলি, আমরা একটু অ্যান্সারটা দেখে নিই। মিল এবং হুয়েটলি বলছেন যে কি একসাথে কলা এবং বিজ্ঞান একই। আমাদের পরে কোয়েশ্চন দেখে, যুক্তিবিদ্যা হলো, তাহলে যুক্তিবিদ্যা কি বস্তুনিষ্ঠ বিজ্ঞান, আদর্শনিষ্ঠ বিজ্ঞান, ব্যবহারিক বিজ্ঞান। তাহলে আমার এখানে হচ্ছে কি এগুলাকে আমরা বলি বহুপদী সমাপ্তিসূচক, বহুপদী সমাপ্তিসূচক এমসিকিউ। যেমন এখানে হচ্ছে যুক্তিবিদ্যা বস্তুনিষ্ঠ বিজ্ঞান, আদর্শনিষ্ঠ বিজ্ঞান, ব্যবহারিক বিজ্ঞান। তাহলে আমার এখানে তিনটাই রাইট। তাহলে আমরা রাইট অ্যান্সার কোনটা দিতে পারি? যে তিনোটাই সঠিক। রাইট অ্যান্সার হচ্ছে কোনটা? তিনোটাই সঠিক, অর্থাৎ যুক্তিবিদ্যা তিনটাকে বলা হয়। এরপরে কোয়েশ্চন দেখি আমরা, যুক্তিবিদ্যা আমাদের অর্থাৎ কী করে, আমাদের কী শিক্ষা দেয়? অন্ধবিশ্বাস থেকে মুক্ত হতে সাহায্য করে, বিমূর্ত চিন্তার ক্ষমতাকে প্রসারিত করে, ভাষাকে অলঙ্কার মুক্ত করতে সহায়তা করে। তাহলে যুক্তিবিদ্যা আমাদেরকে তিনটা জিনিসের শিক্ষা দেয়। তাহলে আমাদের এখানে হচ্ছে কি রাইট আনসার হচ্ছে কোনটা? 1, 2, 3, অর্থাৎ তিনটা হচ্ছে কি সঠিক। তারপর দেখো যৌক্তিক অনুমানের লক্ষ্য। তাহলে যৌক্তিক অনুমানের লক্ষ্যটা কি? একটা হচ্ছে সত্যকে অর্জন করা, মিথ্যাকে বর্জন করা, তারপর হচ্ছে কি নিয়ম প্রণয়ন করা। আমরা জানি যুক্তিবিদ্যা কী করে? সত্যটাকে অর্জন করে, মিথ্যাটাকে বর্জন করে। অর্থাৎ আমরা বলছিলাম মিলের সংজ্ঞা থেকে যুক্তিবিদ্যার কাজ হচ্ছে কি বৈধ নির্ণয় করা, অর্থাৎ অবৈধ সত্য থেকে বৈধ সত্যকে নির্ণয় করা। অর্থাৎ স্বাভাবিক আমরা বলতে পারি সেটা সত্যকে অর্জন করা এবং মিথ্যাকে বর্জন করা। তাহলে আমার রাইট অ্যান্সারটা হতে পারে কত? আমার রাইট অ্যান্সারটা হবে 1 এবং 2, অর্থাৎ ক নাম্বারটা হচ্ছে কি আমার সঠিক উত্তর 1 এবং 2। ক নাম্বারটা হচ্ছে কি সঠিক উত্তর 1 এবং 2। এরপর আমরা দেখি শিক্ষক শিক্ষার্থী এটা কোন ধরনের পথ? আমরা পদের অনেকগুলো প্রকারভেদ পড়েছিলাম, যে যুক্তিবাক্যের যুক্তিবিদ্যার যে পথ তার মধ্যে আমরা অনেকগুলো প্রকার, সাপেক্ষ, নিরপেক্ষ, বিরুদ্ধ, বিপরীত, তারপর হচ্ছে কি ব্যাহদার্থক, সদর্থক, নয়ার্থক, জাত্যার্থক, অজাত্যার্থক। এখানের মধ্যে আমরা কোন পথ? শিক্ষক শিক্ষার্থী, অর্থাৎ শিক্ষার্থী এবং শিক্ষক। তাহলে এটা অর্থ প্রকাশের জন্য, কারণ শিক্ষক ছাড়া শিক্ষার্থী হতে পারে না, শিক্ষার্থী ছাড়া শিক্ষক হতে পারে না। তাহলে আমরা এটাকে বলতে পারি কোন ধরনের পথ? সাপেক্ষ পথ। এটা হচ্ছে কোন ধরনের পথ? সাপেক্ষ পথ। আমাদের অ্যান্সারটা দেখেন একটু, এটা হচ্ছে কোন ধরনের পথ? সাপেক্ষ পথ। এরপরে দেখো কলম কোন ধরনের পথ? ওই যে পদের মধ্যে আমরা আরও কিছু পথ পড়ছিলাম, যেমন ওই যে সমষ্টিবাচক, বস্তুবাচক এবং কি সাপেক্ষ পথ। তাহলে কলম একটা বস্তুকে বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে কোন ধরনের পথ? বস্তুবাচক পথ। যখন ব্যক্তিকে বোঝায় সেটা হচ্ছে ব্যক্তিবাচক পথ, বস্তুকে বোঝালে সেটা হচ্ছে কি বস্তুবাচক পথ, আর গুণকে বোঝালে সেটা হচ্ছে কি গুণবাচক পথ। তাহলে আমার এখানে কলম কোন ধরনের পথ হবে? বস্তুবাচক পথ। রাইট অ্যান্সার হচ্ছে কত? বস্তুবাচক পথ। এরপরে দেখো জাতি এবং উপজাতি কোন ধরনের পথ? নিরপেক্ষ, সাপেক্ষ, সরি এটা একটু বিরুদ্ধ হবে, নিরপেক্ষ, সাপেক্ষ এবং কি বিরুদ্ধ। তাহলে জাতি উপজাতি এটা হচ্ছে কি সাপেক্ষ পথ। কারণ দেখো এই যে জাতি উপজাতি এটা আমার একটা অপরটার উপর নির্ভরশীল। যেমন আমি এখানে যদি লিখি জীব, তারপর হচ্ছে কি মানুষ, তাহলে এখানে মানুষ হচ্ছে জাতি, জীব হচ্ছে কি উপজাতি, জীব হচ্ছে কি উপজাতি। অর্থাৎ মানুষের সাপেক্ষে জীবটা হচ্ছে কি জাতি, জীবটা হচ্ছে জাতি। আবার আমি যদি লিখি মানুষ এবং সৎ মানুষ,
সৎ মানুষ। তাহলে এই জায়গায় মানুষটা হচ্ছে জাতি এবং সৎ মানুষটা হচ্ছে কি উপজাতি, অর্থাৎ সৎ মানুষের সাপেক্ষে মানুষ হচ্ছে জাতি এবং মানুষের সাপেক্ষে সৎ মানুষ হচ্ছে উপজাতি, সেই জন্য জাতি উপজাতি এটাকে বলা হচ্ছে কোন ধরনের পদ, এটা এক ধরনের সাপেক্ষ পদ। এটা এক ধরনের কী ধরনের পদ? সাপেক্ষ পদ। জাতি উপজাতি হচ্ছে কী ধরনের পদ? সাপেক্ষ পদ। এরপরে দেখো সঠিক উত্তরটা, জাতি উপজাতি হচ্ছে কোন ধরনের পদ? সাপেক্ষ পদ। তারপরে প্রশ্নে আসি, কোনটি সমষ্টিবাচক পদ, অর্থাৎ যেটা এরা সমষ্টিকে বোঝায়, যেমন আমরা সততা, মানুষ, তারপর হচ্ছে বই, তাহলে এখানে সমষ্টি কোনটাকে বোঝাচ্ছে? গ্রন্থকার। বই মানে হচ্ছে সিঙ্গেল একটা বই হতে পারে, গ্রন্থকার মানে লাইব্রেরি, অর্থাৎ যেখানে অনেকগুলো বইয়ের সমষ্টি, অনেকগুলো বই যেখানে থাকে সেটাকে বলা হচ্ছে কি সমষ্টিবাচক পদ, লাইব্রেরি। এরকম আরও থাকতে পারে, যেমন সেনাবাহিনী, আমরা যদি বলি সৈনিক তাহলে একজন ব্যক্তিকে বোঝায় সৈনিক, আর সেনাবাহিনী অনেকগুলোকে বোঝায়, সেজন্য এটা হচ্ছে কি গ্রন্থকার হচ্ছে কি আমার সঠিক উত্তর। সঠিক উত্তরটা হচ্ছে কি গ্রন্থকার, সমষ্টিবাচক পদ। এরপর আমরা দেখি অবধারণ। তাহলে অবধারণ কি? আমরা জানি যে কি অবধারণ হচ্ছে কি এক ধরনের মানসিক ধারণা, অর্থাৎ যেটা সবসময় মানুষের মাথার মধ্যে ঘুরপাক খাবে, হয় কি নয়, হয় কি নয়। তাহলে এখানে কি আছে? দুটো ধারণার মিলন, দুটো পদের মিলন, দুটো শব্দের মিলন, দুটো বাক্যর মিলন। তাহলে কোনটা হবে আমার রাইট অ্যান্সার? খ নাম্বারটা, অর্থাৎ দুটো ধারণার মিলন, দুটো ধারণার মিলন। দেখো দুটো ধারণার মিলন হচ্ছে কি অবধারণ। এরপরে কোয়েশ্চেনটা দেখি আমরা, যুক্তিবাক্যের কয়টা অংশ আছে? তাহলে যুক্তিবাক্যের অংশ, তাহলে আমরা জানি যে একটা যুক্তিবাক্যের তিনটা অংশ থাকে। একটা হচ্ছে কি উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। তাহলে কয়টা অংশ পেলাম? একটা, দুইটা এবং তিনটা। একটা যুক্তিবাক্যের অংশ হচ্ছে কয়টা? তিনটা। তাহলে আমার রাইট অ্যান্সার হবে কোনটা? 3। আবার যদি তোমাকে বলা হয় যুক্তিবাক্যে কয়টা পদ থাকে, তখন দুইটা পদ। এই যে পদ হচ্ছে একটা উদ্দেশ্য আর একটা হচ্ছে কি বিধেয়। তাহলে পদ বললে দুইটা আর অংশ বললে কয়টা? তিনটা। আমরা সঠিক উত্তরটা একটু দেখে নিই। কয়টা অংশ আছে? তিনটা অংশ আছে একটা যুক্তিবাক্যের। আর যদি আমরা পদ বলি তাহলে কয়টা থাকবে? দুইটা থাকবে। একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে কি বিধেয়। তারপর দেখো গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তিবাক্য কত প্রকার? আমরা জানি গুণ অনুসারে যুক্তিবাক্য 2 প্রকার। গুণ অনুসারে যুক্তিবাক্য 2 প্রকার, আর পরিমাণ অনুসারে যুক্তিবাক্য 2 প্রকার। অর্থাৎ গুণ অনুসারে হচ্ছে কি সদর্থক যুক্তিবাক্য, নয়ার্থক যুক্তিবাক্য। পরিমাণ অনুসারে হচ্ছে কি সার্বিক যুক্তিবাক্য এবং বিশেষ যুক্তিবাক্য। তাহলে গুণ এবং পরিমাণ অনুসারে একসাথে হচ্ছে কত প্রকার? 4 প্রকার। একসাথে হচ্ছে কত প্রকার? 4 প্রকার যুক্তিবাক্য। সার্বিক সদর্থক, সার্বিক নয়ার্থক, বিশেষ সদর্থক, বিশেষ নয়ার্থক। সঠিক উত্তরটা দেখি আমরা একটু। 4 প্রকার। এটা হচ্ছে কত প্রকার? 4 প্রকার। এরপরে যাই, কোন মাস নয় দ্বিপদ, এটা কোন শ্রেণীর যুক্তিবাক্য? যেমন আমরা এখানে এই যে 4 প্রকার যুক্তিবাক্য, কোন মাস নয় দ্বিপদ। তাহলে দেখি আমরা, প্রথমটা হচ্ছে কি সার্বিক সদর্থক। আমরা জানি কি সার্বিক সদর্থক এটাকে এ বাক্য বলা হয়, আর বিশেষ সদর্থক এটাকে আই বাক্য বলা হয়। সার্বিক নয়ার্থক এটাকে ই বাক্য বলা হয়। বিশেষ নয়ার্থক এটাকে ও বাক্য বলা হয়। কোনো বাক্য দেখো কখন এ বাক্য হবে? যদি কি থাকে সকল হয় থাকে। সকল হয় থাকলে সেটা হচ্ছে কি বাক্য? এ বাক্য। আর যদি ই বাক্য কখন হবে? কোনো নয় থাকলে সেটা হচ্ছে কি বাক্য? ই বাক্য হবে। তারপর হচ্ছে কি আই বাক্য, কিছু হয় থাকলে আই বাক্য হবে। আবার দেখো কিছু নয় থাকলে উ বাক্য হবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এ বাক্য হচ্ছে সকল হয়, ই বাক্য হচ্ছে কি কোনো নয়, আই বাক্য হচ্ছে কি কিছু হয়, ও বাক্য হচ্ছে কি কিছু নয়। তাহলে আমার এখানে কি আছে? কোনো মাস নয় দ্বিপদ। তাহলে এটা কোন বাক্য হবে? সার্বিক নয়ার্থক বাক্য বা ই বাক্য হবে। সার্বিক নয়ার্থক বাক্য বা কি হবে? ই বাক্য হবে। অর্থাৎ এটা হচ্ছে আমার 4টা বাক্য চিন্তার উপায়। তাহলে এখন যদি তোমার কোনো পরীক্ষার মধ্যে আসলো যে কি কোনো কোনো ফুল নয় সুন্দর, অর্থাৎ কোনো কোনো 2বার বলা হলো, তখন তুমি কি লিখবা? তাহলে কোনো কোনো 2বার মানে হচ্ছে কি কিছু, কোনো কোনো মানে হচ্ছে কি কিছু। অর্থাৎ আমরা জানি যে কি কিছু শব্দ 2বার উল্লেখিত হওয়ার ফলে তার অর্থটা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। যে বাংলা ব্যাকরণে যেটাকে আমরা দ্বিরুক্ত শব্দ বলি আর
আর কি। সো কোনো কোনো দুইবার থাকলে তখন সেটা কি বাক্য হয়ে যাবে? উ বাক্য হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? কিছু হয়ে যাবে। তাহলে আমরা একটু সঠিক উত্তরটা দেখে নিই। যেমন কোনো মাছ নয় দ্বিপদ, তাহলে এখানে কি সঠিক উত্তরটা হচ্ছে সার্বিক নয় অর্থাৎ যুক্তি বাক্য। আর এই জিনিসটা একটু দেখবা, অর্থাৎ হয়তো এটাও আসতে পারে তোমার, এটা না আসে যে কোনো চারটা বাক্য, অর্থাৎ এইগুলো থাকলে সকল হয় থাকলে এ বাক্য, কোনো নয় থাকলে ই বাক্য, কিছু হয় থাকলে আই বাক্য, কিছু নয় থাকলে হচ্ছে কি উ বাক্য। আবার যদি কোনো কোনো নয় থাকে তখন সেটা কি হয়ে যাবে? উ বাক্য হয়ে যাবে। এখান থেকে আসলে এটা যদি মনে রাখতে পারে তাহলে তোমরা যে কোনো কিছু অ্যান্সার করতে পারবা, যে কোনো চারটা বাক্য অ্যান্সার করতে পারবা। এরপর দেখুন টার্ম শব্দটি কোন শব্দ থেকে এসেছে। টার্ম শব্দটি আমরা জানি যে কি এটা টার্মিনাস শব্দ থেকে এসেছে, অর্থাৎ টার্ম হচ্ছে কি একটা ইংরেজি শব্দ, এটা আসছে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে, যার অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা, যার অর্থ হচ্ছে কি প্রান্ত বা সীমা, অর্থাৎ যুক্তি বাক্যের প্রান্ত বা সীমানা যারা থাকে তাদেরকে আমরা কি বলি? টার্মিনাস বা পদ বলি। যদি বলা হয় টার্ম কোন শব্দ, তখন টার্ম হচ্ছে কি ইংরেজি শব্দ। কোনটা থেকে আসছে? টার্মিনাস থেকে আসছে। এই টার্মিনাস শব্দ এটা কি শব্দ? আবার ল্যাটিন শব্দ। টার্মিনাস হচ্ছে কি শব্দ? ল্যাটিন শব্দ। আর টার্মিনাস হচ্ছে কি শব্দ? ল্যাটিন শব্দ। এটার অর্থটা হচ্ছে কি প্রান্ত বা সীমা। আমরা একটু দেখি রাইট অ্যান্সারটা টার্মিনাস থেকে এসছে। এরপরটা দেখো টার্মিনাস কোন শব্দ ভাষা থেকে এসেছে? আগেই বলছিলাম আমরা টার্মিনাস হচ্ছে ল্যাটিন ভাষা থেকে এসেছে। কোথা থেকে আসছে? ল্যাটিন ভাষা থেকে এসেছে টার্মিনাস শব্দটা। যেমন দেখো টার্মিনাসটা কোন ভাষা থেকে আসছে? ল্যাটিন ভাষা থেকে এসেছে। এরপরে দেখো যুক্তিবিদ্যার শব্দ কত প্রকার? যুক্তিবিদ্যা ব্যবহার অনুযায়ী শব্দটাকে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দ। 3 প্রকার শব্দ যুক্তিবিদ্যার মধ্যে আলোচনা করা হয়। তাহলে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে কত? 3 প্রকার। সঠিক উত্তর হচ্ছে কত প্রকার? 3 প্রকার। এরপর আমরা দেখি এবং অথবা কো, এগুলা কোন ধরনের শব্দ? এগুলো হচ্ছে কি কোন ধরনের শব্দ? যেমন পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দ এবং সাপেক্ষ শব্দ। তাহলে এই যে যুক্তিবিদ্যায় এই 3 ধরনের শব্দগুলো নিয়ে আলোচনা করা হয়, পদযোগ্য, পদ নিরপেক্ষ এবং সহপদযোগ্য। পদযোগ্য মানে আমরা জানি যে কি যেগুলা সরাসরি পদ হিসাবে ব্যবহার হতে পারে, যেমন ওই যে ফুল, মানুষ, সুন্দর, সাদিয়া, সুমাইয়া যেগুলো আছে সবগুলো হচ্ছে কি পদ হতে পারে, সুতরাং এটাকে বলা হচ্ছে কি পদযোগ্য শব্দ। পদ নিরপেক্ষ শব্দ যেটা কখনো পদ হতে পারে না, যেটা কখনো পদ হতে পারে না, যেমন আহা, তারপর হচ্ছে কি সি, অর্থাৎ এগুলো কি হতে পারে না, কখনো পদ হতে পারে না, এটাকে বলা হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। আর একটা হচ্ছে সহপদযোগ্য শব্দ, যারা অন্য শব্দের সাহায্যে পদ হতে পারে, যেমন সেখানে কি আছে টা, টি এবং ও, অর্থাৎ তাহলে আমার এই যে এবং অথবা কোপ এগুলো হচ্ছে কি শব্দ? সহপদযোগ্য শব্দ। যেমন আমরা একটা উদাহরণ দিই, যেমন দেখো আম হয় মিষ্টি, আম হয় মিষ্টি। তাহলে এখানে আম হচ্ছে কি পদযোগ্য শব্দ, মিষ্টি হচ্ছে পদযোগ্য শব্দ। তাহলে এইটার সাথে আমি যদি লিখি যে আমটি হয় মিষ্টি, তাহলে এখানে আমের সাথে যে টি যুক্ত হলো, টিটা হচ্ছে কি সহপদযোগ্য শব্দ। এটা নিজে পদ হতে পারে না, কিন্তু অন্য শব্দের সাহায্যে বসে এটা কি হতে পারে? পদ হতে পারে। তাহলে এখন আমার সঠিক উত্তরটা একটু দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে কি সহপদযোগ্য শব্দ। সঠিক উত্তর হচ্ছে কি শব্দ? সহপদযোগ্য শব্দ। অর্থাৎ বাকিগুলো চেনার জন্য এই জিনিসটা একটু দেখবা তোমরা সবাই। সো এখন দেখো সঠিক উত্তর হচ্ছে কোন শব্দ? সহপদযোগ্য শব্দ। এরপরে দেখো ও, আ, সি এগুলো হচ্ছে কোন শব্দ? আমরা আগে ব্যাখ্যা করলাম, এগুলো হচ্ছে কি পদ নিরপেক্ষ শব্দ। এগুলো কোন শব্দ? পদ নিরপেক্ষ শব্দ। যেমন দেখো সঠিক উত্তর হচ্ছে কি পদ নিরপেক্ষ শব্দ। এই পদটাতে আমরা দেখি জীব, মানুষ, সভ্য মানুষ। জীব, মানুষ, সভ্য মানুষ এই 3টি পদের মধ্যে কোন পদটির ব্যক্তার্থ সবচেয়ে বেশি? অর্থাৎ আমরা এগুলোর ব্যক্তার্থ একটু দেখি। জীবের ব্যক্তার্থ হচ্ছে সকল জীব, মানুষের ব্যক্তার্থ হচ্ছে কি সকল মানুষ, আর সভ্য মানুষের ব্যক্তার্থ হচ্ছে কি সকল সভ্য মানুষ। তাহলে পৃথিবীতে বলো থেকে মানুষের সংখ্যা বেশি না জীবের সংখ্যা বেশি? অর্থাৎ যার জীবন আছে তাকে জীব বলা হয়, তাহলে জীবের সংখ্যা বেশি, তাহলে কি সভ্য মানুষের সংখ্যা আরও কম। তো সুতরাং এখানের মধ্যে কোনটার ব্যক্তার্থ মানে হচ্ছে কিসের দিক? সংখ্যার দিক। তাহলে জীবের ব্যক্তার্থ বেশি। কার ব্যক্তার্থ বেশি? জীবের ব্যক্তার্থ বেশি। তাহলে আমার সঠিক উত্তর কোনটা হবে? জীব। সঠিক উত্তর কোনটা হবে? জীব। আমরা এরপরে যাই
মানুষ পদের জাত্যার্থ কি? এই যে আমরা পদের মধ্যে দুইটা দিকের কথা বলছিলাম, একটা হচ্ছে জাত্যার্থ, একটা হচ্ছে ব্যক্তার্থ। জাত্যার্থ মানে হচ্ছে গুণের দিক, আর ব্যক্তার্থ মানে হচ্ছে কি সংখ্যার দিক। তাহলে মানুষ পদের ব্যক্তার্থ অর্থাৎ মানুষের সংখ্যা হচ্ছে কি সকল মানুষ, সংখ্যা হচ্ছে কি সকল মানুষ। আর মানুষের জাত্যার্থ হচ্ছে কি দুইটা গুণ, অর্থাৎ যেটা আবশ্যিক গুণাবলী দুনিয়ার সকল মানুষের মাঝে থাকবে, এটাকে বলা হয়, একটা হচ্ছে কি জীববৃত্তি আর একটা হচ্ছে কি বুদ্ধিবৃত্তি। একটা জীববৃত্তি আর একটা বুদ্ধিবৃত্তি। তাহলে এখানে কোথায় আছে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি? ঘ নম্বর। এটা হচ্ছে কি মানুষের জাত্যার্থ হয়। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে কোনটা? গ, জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। আমরা এর পরের প্রশ্নে যাই। জীববৃত্তি মানুষের একটি মৌলিক গুণ। যে আমরা বললাম জীববৃত্তি মানুষের একটা কী গুণ? মৌলিক গুণ, অর্থাৎ এগুলো অবশ্যই থাকতে হবে। জাত্যার্থ মানে আমরা কি বুঝি? আবশ্যিক গুণগুলোকে বুঝি। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে কি মৌলিক গুণ। এরপরে দেখো পদের ব্যক্তার্থ, সরি এটা একটু ব্যক্তার্থ হবে। পদের ব্যক্তার্থ এবং জাত্যার্থের হ্রাস বৃদ্ধি কীভাবে ঘটে? ব্যক্তার্থ হবে। ব্যক্তার্থ এবং জাত্যার্থের হ্রাস বৃদ্ধি বিপরীত নিয়মে, যৌক্তিক নিয়মে, বিরুদ্ধ নিয়মে, বৌদ্ধিক নিয়মে। তাহলে এটা হচ্ছে বিপরীত নিয়মে হয়, কারণ আমরা পড়ছি যে কি জাত্যার্থ এবং ব্যক্তার্থের মধ্যে এক ধরনের বিপরীতমুখী সম্পর্ক আছে। অর্থাৎ যখন তোমার জাত্যার্থ বাড়ে তখন ব্যক্তার্থ কমে, আবার বিপরীত ক্রমে যখন জাত্যার্থ যখন কি বাড়বে ব্যক্তার্থ তখন কমবে, আবার ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমবে। তো সুতরাং এটার মধ্যে কিছু ধরনের সম্পর্ক আছে, একটা বিপরীত ধরনের সম্পর্ক আছে। সঠিক উত্তরটা দেখো বিপরীত নিয়মে এটা কি হয়? হ্রাস বৃদ্ধিটা ঘটে থাকে। এরপর আমরা দেখি ব্যাপ্যতা বলতে কি বোঝায়। ব্যাপ্যতা দেখো, ব্যাপ্যতা মানে হচ্ছে কি ব্যক্তার্থের প্রকাশ। ব্যাপ্যতা মানে কিসের প্রকাশ? ব্যক্তার্থের প্রকাশ। অর্থাৎ আংশিক ব্যক্তার্থ প্রকাশ করতে পারে, আবার সম্পূর্ণ ব্যক্তার্থ প্রকাশ করতে পারে। যেমন আমরা যদি সকল মানুষ হয় মরণশীল, তাহলে মরণশীল কথাটা সকল মানুষের জন্য প্রযোজ্য। আবার যদি বলি সকল ফুল হয় সুন্দর, তাহলে সুন্দর কথাটা সকল ফুলের জন্য প্রযোজ্য। আবার যদি বলি কিছু মানুষ হয় সৎ, কিছু মানুষ হয় সৎ, তাহলে হচ্ছে কি এই যে সৎ কথাটা কিছু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। কিছু ঘোড়া হয় লাল, কিছু ঘোড়া হয় লাল, তাহলে এই যে লাল কথাটা কিছু ঘোড়ার ক্ষেত্রে প্রযোজ্য। তো সেই জন্য ব্যাপ্যতা মানে হচ্ছে কি এরকম ব্যক্তার্থের প্রকাশ, এটা সম্পূর্ণ হতে পারে, আংশিকও হতে পারে। তাহলে এখন ব্যাপ্যতা কী বোঝায়? অর্থাৎ পদের প্রসারতা বোঝায়। কী বোঝাবে? পদের প্রসারতা বোঝাবে। ব্যাপ্যতা বলতে পদের প্রসারতা বোঝায়। যেমন সঠিক উত্তরটা হচ্ছে কত? পদের প্রসারতা বোঝায়, অর্থাৎ কতটুকু আংশিক না সম্পূর্ণ এই জিনিসটাকে প্রকাশ করা হয়। আমরা এরপরে যাই, পদের ব্যাপ্যতা কী প্রকাশ করে? কিছুক্ষণ আগে বললাম ব্যাপ্যতা কী প্রকাশ করে? ব্যক্তার্থকে প্রকাশ করে। তাহলে কি ওই যে ব্যক্তার্থের আংশিক বা সম্পূর্ণ দিকটাকে প্রকাশ করে তাকে আমরা কি বলি? ব্যাপ্য বলি। সম্পূর্ণ প্রকাশ করলে তাকে ব্যাপ্য বলি, আংশিক প্রকাশ করলে আমরা তাকে অব্যাপ্য বলি। তাহলে ব্যাপ্যতা কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ব্যাপ্য, একটা হচ্ছে কি অব্যাপ্য। তাহলে ব্যক্তার্থ কী প্রকাশ করে? ব্যক্তার্থকে প্রকাশ করে। কোনটাকে প্রকাশ করে? ব্যক্তার্থকে প্রকাশ করে। এরপরে প্রশ্নে যাই, ব্যাপ্যতার নিয়ম বা ব্যাপ্তির নিয়ম কয়টা? ব্যাপ্যতার দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে কি উদ্দেশ্য পদের ক্ষেত্রে নিয়ম, আর একটা হচ্ছে কি বিধেয় পদের ক্ষেত্রে নিয়ম। ওই যে আমরা চারটা বাক্যের কথা বলছিলাম, এ, ই, আই এবং ও, অর্থাৎ এগুলো হচ্ছে সার্বিক বাক্য, এগুলো হচ্ছে বিশেষ বাক্য। দুইটা নিয়ম, একটা হচ্ছে সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য নয়। দ্বিতীয় নিয়মটা হচ্ছে কি নয়ার্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য এবং সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য নয়। তাহলে এখানে ব্যাপ্যতার নিয়ম হচ্ছে কয়টা? চারটা, সরি দুইটা। ব্যাপ্যতার নিয়ম হচ্ছে কয়টি? দুইটি। ব্যাপ্যতার কয়টা নিয়ম আছে? দুইটা নিয়ম আছে। এরপরে যাই আমরা, ASEVINOP, এটা হচ্ছে কার সূত্র? ব্যাপ্যতার সূত্র। অর্থাৎ এখানে দেখো এস ফর সাবজেক্ট, বি ফর বোথ, এন ফর নান, বি ফর প্রিডিকেট। অর্থাৎ এ বাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য, ই বাক্যের দুইটা পদ ব্যাপ্য, আই বাক্যের কোনো পদ ব্যাপ্য নয়, ও বাক্যের প্রিডিকেট বা বিধেয় পদটা ব্যাপ্য। এটা কার সূত্র? সুইনবার্নের সূত্র। এটা কার সূত্র? সুইনবার্নের সূত্র। আমরা একটু দেখি সুইনবার্নের সূত্রটা। যে দেখো রাইট অ্যান্সার হচ্ছে কি সুইনবার্নের সূত্র। এরপরে দেখো কোনটি জাত্যার্থক পদ? ওই যে আবার বললাম পদের অনেকগুলো প্রকারভেদের মধ্যে দুইটা হচ্ছে কি একটা জাত্যার্থক পদ, একটা হচ্ছে অজাত্যার্থক পদ। এখন জাত্যার্থক পদ কোনটা? যেই পদের জাত্যার্থ এবং ব্যক্তার্থ দুইটাই আছে তাকে বলা হয় জাত্যার্থক পদ, আর যে কোনো একটা থাকলে তাকে বলা হচ্ছে কি অজাত্যার্থক পদ। তাহলে আমার এখানে দেখো কোনটি জাত্যার্থক পদ, যার কি আছে জাত্যার্থ ব্যক্তার্থ দুইটাই আছে। যেমন দেখো মানুষ এবং ত্রিভুজ, তাহলে এগুলো জাত্যার্থ ব্যক্তার দুইটাই আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি জাত্যার্থক পদ। এটাকে বলা হচ্ছে কি জাত্যার্থক পদ। সঠিক উত্তর আমরা একটু দেখে নিই। যেমন 3 নাম্বারটা হচ্ছে কি সঠিক উত্তর জাত্যার্থক পদ। এরপরে কোয়েশনে যাই আমরা,
অবধারণ বলতে কি বোঝায়? এই যে বললাম ওইটা আমরা ওই যে দুইটা বলছে, এক ধরনের মানসিক ধারণা, চেতনার প্রাথমিক স্তর। তাহলে এখানে কি হবে? অবধারণ আমরা বলছিলাম যে এটা এক ধরনের মানসিক ধারণা যেটা মানুষের মনে মনে থাকে। তাহলে চেতনার প্রাথমিক স্তর, অর্থাৎ কোনো কিছু নিয়ে যখন আমরা অনুমান করতে যাই প্রথমে আমাদের মধ্যে যেই ধারণাটা গঠিত হয় সেটার নাম হচ্ছে কি অবধারণ। তাহলে চেতনার প্রাথমিক স্তর, অর্থাৎ 1 এবং 2 হচ্ছে কি সঠিক উত্তর। আমরা একটু দেখি 1 এবং 2 হচ্ছে কি সঠিক উত্তর। আমার সঠিক উত্তর হচ্ছে কত? 1 এবং 2। এরপরে দেখো সকল মানুষ জীববৃত্তি বুদ্ধিবৃত্তি, যেমন জীববৃত্তি বুদ্ধিবৃত্তি পদের কি প্রকাশ পেয়েছে? এখানে একটা দিচ্ছে যে কি সকল মানুষ, একটা হচ্ছে জীববৃত্তি, একটা হচ্ছে কি বুদ্ধিবৃত্তি। তাহলে এখানে এই যে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি এটা দ্বারা পদের কোনটাকে প্রকাশ করা হয়? সংখ্যা, তাৎপর্য, গুণ এবং নিশ্চয়তা। তাহলে আমরা জানি যে কি জীববৃত্তি বুদ্ধিবৃত্তিটা হচ্ছে কি পদের গুণের দিক, কারণ এগুলোকে কি বলা হয়? জাত্যার্থ বলা হয়। এটা হচ্ছে কি আবশ্যিক গুণাবলী। আমার সঠিক উত্তরটা দেখো, এগুলো হচ্ছে কিসের দিক? পদের গুণের দিক। জাত্যার্থের দিকটাকে আমরা কি বলি? গুণের দিকে বলি। এরপরে দেখো সম্পূর্ণ উদ্দীপকটি বিশ্লেষণ করে আমরা কি পাই? অর্থাৎ উদ্দীপক হচ্ছে কোনটা? যে আমার সকল মানুষ জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, এই উদ্দীপকটা, এটাকে বিশ্লেষণ করে আমরা কি পাচ্ছি দেখো, ব্যক্তাত্ব, জাত্যাত্ব, ব্যক্তি এবং গুণ। অর্থাৎ আমরা এখানে সকল মানুষের কথাটা আমরা ব্যক্তাত্ব পাচ্ছি, তারপর হচ্ছে কি জীববৃত্তি বুদ্ধিবৃত্তি, জাত্যাত্ব এটাও পাচ্ছি। তাহলে এগুলোকে আবার কি বলা হয়? ব্যাপ্যতা এবং গুণ বলা হয়। তাহলে আমার সঠিক উত্তর কোনটা হবে? তিনোটাই। সঠিক উত্তর হচ্ছে কোনটা? তিনোটাই। হয়তো আমরা তিনটাই পাচ্ছি এখানে, ব্যক্তাত্ব, জাত্যাত্ব এবং ব্যক্তি। এরপরে দেখো এটা হচ্ছে কি ব্যাপ্যতার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তোমাদের এটা হচ্ছে কি সিকিউতেও আসতে পারে এরকম একটা কোয়েশ্চেন, আবার এমসিকিউর মাঝেও দিতে পারে। কারণ সিকিউর মাঝে দেখো যেমন এখানে, সরি এটা কে হবে শুধুমাত্র, কে এল, অর্থাৎ এখানে প্রথমটা হচ্ছে উদ্দেশ্য, প্রথমটা হচ্ছে কি উদ্দেশ্য, দ্বিতীয়টা হচ্ছে কি বিধেয়, দ্বিতীয়টা হচ্ছে কি বিধেয়। এখানে সেম উদ্দেশ্য আর এটা হচ্ছে কি বিধেয়। প্রথমটা হচ্ছে কি উদ্দেশ্য এবং দ্বিতীয়টা হচ্ছে কি বিধেয়। উদ্দেশ্য এবং বিধেয়, উদ্দেশ্য এবং বিধেয়। তাহলে এখন দেখো যেটা ব্লার করে দেওয়া আছে ভিতরে এটা হচ্ছে ব্যাপ্য, আর যেটা ফাঁকা আছে সেটা হচ্ছে কি অব্যাপ্য। আমরা কিছুক্ষণ আগে অ্যাসিবিন অফ ওই যে সুইন বানের সূত্রে বলছিলাম না, ASEVINOP, অর্থাৎ সুইন বানের এই সূত্র দেখো, এ বাক্যের উদ্দেশ্য পদ সাবজেক্ট ব্যাপ্য, তারপর হচ্ছে কি আই বাক্যের কোনোটা ব্যাপ্য নয়, আর ও বাক্যের হচ্ছে কি বিধেয় পদটা ব্যাপ্য। যেমন দেখো এখানে কোনোটাই ব্যাপ্য নয়, এখানে উদ্দেশ্যপদ হচ্ছে কি ব্যাপ্য নয়, কিন্তু বিধেয় পদটা হচ্ছে ব্যাপ্য, বিধেয় পদটা হচ্ছে কি ব্যাপ্য। তাহলে এখন 1 নাম্বার চিত্র, অর্থাৎ এই যে 1 নাম্বার চিত্র, এটা দ্বারা কোনটাকে বোঝানো হয়েছে? অর্থাৎ ব্যাপ্যতার ক্ষেত্রে কোন যুক্তি বাক্যকে নির্দেশ করা হয়েছে? অর্থাৎ দুইটাই অব্যাপ্য, তাহলে কোন বাক্য? আই বাক্যকে নির্দেশ করা হয়েছে। কোন বাক্যকে নির্দেশ করা হয়েছে? আই বাক্যকে নির্দেশ করা হয়েছে। এখানে দুইটাই ফাঁকা মানে হচ্ছে দুইটাই অব্যাপ্য। আমরা একটু সঠিকটা দেখে নিই, কোনটাকে নির্দেশ করা হয়েছে? আই বাক্যকে নির্দেশ করা হয়েছে। তাহলে আমরা এরপরে প্রশ্নে যাই, 1 নাম্বার এবং 2 নাম্বার চিত্র দ্বারা কোন দুটি যুক্তি বাক্যকে নির্দেশ করা হয়েছে তাদের মধ্যেকার সাদৃশ্য। আমরা একটু উদ্দীপকটা আরেকটু দেখি। যেমন দেখো এটা আমরা বললাম যে কি আই বাক্যকে নির্দেশ করা হয়েছে, এটা হচ্ছে কি উ বাক্যকে নির্দেশ করা হয়েছে। তাহলে এই দুটোর মধ্যে সাদৃশ্য জিনিসটা কি? অর্থাৎ এই যে আই এবং উ বাক্য, এই দুইটাই হচ্ছে কি বিশেষ যুক্তি বাক্য, এই দুইটা হচ্ছে কি বাক্য? বিশেষ যুক্তি বাক্য। তাহলে এবার আমরা অ্যান্সারের ক্ষেত্রে দেখি একটু। তাহলে এখানে দেখো 2 নাম্বার যে দুটো যুক্তিবাক্য প্রকাশ, তাদের মধ্যে সাদৃশ্য হচ্ছে কি উভয় বিশেষ যুক্তিবাক্য, উভয় সার্বিক যুক্তিবাক্য, উভয় নয়ার্থক, উভয় হচ্ছে কি সদর্থক। তাহলে আমার রাইট অ্যান্সার হবে কোনটা? উভয় বিশেষ যুক্তিবাক্য, উভয়ে বিশেষ যুক্তিবাক্য। সঠিক উত্তর হচ্ছে কোনটা? উভয় বিশেষ যুক্তিবাক্য। এরপরে দেখো বিধেয়ককে, আমরা জানি বিধেয়ক হচ্ছে এক ধরনের সম্পর্কের নাম। কিসের নাম? এক ধরনের সম্পর্কের নাম। অর্থাৎ উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের যে সম্পর্ক তাকে আমরা কি বলি? বিধেয়ক বলি। যেমন এই যে সকল কবুতর হয় ফাঁকে, এই যে ফাঁকে হচ্ছে বিধেয় পদ, কবুতর হচ্ছে উদ্দেশ্য পদ। আবার এটা হচ্ছে একটা সদর্থক যুক্তিবাক্য। এই সদর্থক যুক্তিবাক্যের মধ্যে উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে যে সম্পর্কটাকে প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে কি বিধেয়ক। তাহলে বিধেয়ক কিসের নাম? এক ধরনের সম্পর্কের নাম। বিধেয়ক কিসের নাম? এক ধরনের সম্পর্কের নাম। সঠিক উত্তরটা দেখে নিই, একটা হচ্ছে কি সম্পর্কের নাম। এরপরে দেখো বিধেয়ক শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছে?
এরিস্টটল, সক্রেটিস, কফি এবং মিল। আমরা জানি বিধেয়ক সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছেন হচ্ছে কি এরিস্টটল। তাহলে বিধেয়ক শব্দ সর্বপ্রথম কে ব্যবহার করেছেন? এরিস্টটল ব্যবহার করেছেন। তারপর দেখো এরিস্টটলের মতে বিধেয়ক কত প্রকার। বিধেয়ক সম্পর্কে আমরা জানি প্রথম ধারণা দিয়েছি এরিস্টটল। আর এরিস্টটল বিধেয়ককে ভাগ করছে, এরিস্টটল বিধেয়ককে ভাগ করছে 4 ভাগে। এরিস্টটল বিধেয়ককে ভাগ করছেন 4 ভাগে। আরেকজন হচ্ছে কি বিধেয়ক নিয়ে আলোচনা করেছেন, তিনি হচ্ছে ফরফেরি, তিনি ভাগ করছেন কয় ভাগে? 5 ভাগে। তাহলে এখন আমার পরীক্ষা যদি আসে যে কি এরিস্টটলের মতে বিধেয়ক কত প্রকার, তখন হচ্ছে কত প্রকার? 4 প্রকার। এরিস্টটলের মতে বিধেয়ক কত প্রকার? 4 প্রকার। আবার যদি বলা হয় ফরফেরি মতে বিধেয়ক কত প্রকার? 5 প্রকার। যদি বলা হয় ইন জেনারেল, অর্থাৎ শুধুমাত্র বললো যে কি বিধেয়ক কত প্রকার, তখন আমি লিখবো 5 প্রকার। তখন লিখবো কত প্রকার? 5 প্রকার। অর্থাৎ 3টা কোয়েশ্চেন হতে পারে। এরিস্টটলের মতে বিধেয়ক কত প্রকার? 4 প্রকার। ফরফেরির মতে কত প্রকার? 5 প্রকার। আর ইন জেনারেল যদি বলা হয় বিধেয়ক কত প্রকার, তখন হচ্ছে কত? 5 প্রকার। যেমন এরিস্টটলের মতে বিধেয়ক কত প্রকার? 4 প্রকার। এরপরে দেখো যুক্তিবিদ ফরফেরির মতে বিধেয়ক কত প্রকার। তাহলে আমরা এর আগে বললাম ফরফেরির মতে বিধেয়ক হচ্ছে কত প্রকার? 5 প্রকার। আবার দেখো জাতি বা উচ্চতর শ্রেণীর অন্তর্গত নিম্নত শ্রেণীকে কি বলা হয়। আমরা যে 4 বা 5 প্রকার যে বিধেয়কের কথা বললাম, এই যে বিধেয়কের 5 প্রকার মধ্যে একটা হচ্ছে কি জাতি, একটা হচ্ছে কি উপজাতি, আর একটা হচ্ছে কি উপলক্ষণ, আর একটা হচ্ছে কি বিভেদক লক্ষণ, আর একটা হচ্ছে কি অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণ। তাহলে এখানে জাতি বা উচ্চতর শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ জাতির অন্তর্ভুক্ত হচ্ছে কি উপজাতি, জাতির অন্তর্ভুক্ত হচ্ছে কি উপজাতি। তাহলে আমার সঠিক উত্তর কোনটা হবে? উপজাতি হবে। অর্থাৎ জাতি উপজাতিকে অন্তর্ভুক্ত করে। এর আগে আমরা যে সকল পাখির কথা বলছিলাম, সকল কবুতর হয় পাখি, তাহলে এখানে কবুতরটা কি হয়? পাখির মাঝে অন্তর্ভুক্ত হয়, সেখানে পাখিকে বলা হয় জাতি, কবুতরকে বলা হচ্ছে কি উপজাতি। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে আমার? উপজাতি। সঠিক উত্তর কোনটা হবে? উপজাতি। এরপরে দেখো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা 1306 সালের 11 জ্যৈষ্ঠ তারিখে জন্মগ্রহণ করেন। এখানে তার জন্ম তারিখ কোন ধরনের অবান্তর লক্ষণ? অবান্তর লক্ষণটাকে আমরা 4 ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি ব্যক্তিগত বিচ্ছেদ্য, ব্যক্তিগত অবিচ্ছেদ্য, শ্রেণীগত বিচ্ছেদ্য, শ্রেণীগত অবিচ্ছেদ্য। অর্থাৎ যেটা ব্যক্তি থেকে বিচ্ছেদ করা যায় সেটা হচ্ছে ব্যক্তিগত বিচ্ছেদ্য। যেমন কাজী নজরুলের লম্বা চুল, তাহলে নজরুল থেকে লম্বা চুল কেটে ফেলা যাবে। আবার ব্যক্তিগত বিচ্ছেদ নজরুলের জন্ম তারিখ, অর্থাৎ তার একটা কি আছে? জন্ম তারিখ, এটা বিচ্ছেদ করা যায় না মানুষ থেকে। যে পৃথিবীতে এসে তার একটা কিছু কি আছে? জন্ম তারিখ আছে। যেমন এটা হচ্ছে কি হবে? ব্যক্তিগত অবিচ্ছেদ্য, ব্যক্তিগত অবিচ্ছেদ্য। আর যেটা শ্রেণী থেকে বিচ্ছেদ করা যায় সেটা হচ্ছে শ্রেণীগত বিচ্ছেদ্য। যেমন কিছু গরু হয় লাল, তাহলে গরু থেকে লাল গরুগুলোকে পৃথক করা যায়, এটা হচ্ছে শ্রেণীগত বিচ্ছেদ্য। আর একটা হচ্ছে শ্রেণীগত অবিচ্ছেদ্য, যেটা শ্রেণী থেকে বিচ্ছেদ করা যায় না, যেমন মেয়েদের লম্বা চুল। দেন হচ্ছে কি মেয়েদের লম্বা চুল হচ্ছে শ্রেণীগত বিচ্ছেদ্য। আর সকল গরু হয় চতুষ্পদ, এটা হচ্ছে শ্রেণীগত অবিচ্ছেদ্য, কারণ গরু থেকে 4 পাটা পৃথক করা যায় না। আমরা সঠিক উত্তরটা একটু দেখে নিই, সেটা হচ্ছে কি ব্যক্তিগত বিচ্ছেদ্য বিষয়। এরপরে সবচেয়ে বড় জাতি কোনটি? অর্থাৎ বৃহত্তম জাতি বা সবচেয়ে বড় জাতি, পরমতম জাতিকে কি বলা হয়? সবচেয়ে বড় জাতি বা বৃহত্তম জাতি বলা হয়। অর্থাৎ যে জাতিটাকে আর ভাগ করা যায়, অর্থাৎ উপরের দিকে যাওয়া যায় না। যেমন আমরা বলি কি দ্রব্য, এই যে দ্রব্য, এটা হচ্ছে বৃহত্তম জাতি, এইটার উপরে আর যাওয়া যায় না। সব কিছুকে আমরা কি বলে? দ্রব্য বলে অভিহিত করতে পারি। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে কোনটা? পরমতম জাতি। এরপরটা দেখি বিধেয়কের অন্তর্ভুক্ত, অর্থাৎ বলছেন যে বিধেয়ক 5 প্রকার। 5 প্রকার মধ্যে কী কী আছে? জাতি আছে, উপজাতি আছে, লক্ষণ আছে, উপলক্ষণ আছে, বিভেদক লক্ষণ আছে, অবান্তর লক্ষণ আছে। তাহলে আমাদের কটা দেওয়া আছে? উপজাতি, উপলক্ষণ এবং কি অবান্তর লক্ষণ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কোনটা? 3টাই। সঠিক উত্তর হচ্ছে কি 1, 2, 3, 3টাই। সবগুলো হচ্ছে বিধেয়কে অন্তর্ভুক্ত। এরপরে দেখো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, অর্থাৎ যেটা ব্যক্তি থেকে বিচ্ছেদ করা যায়। যেমন বাসস্থান পৃথক করা যায়, পোশাক পৃথক করা যায়, কিন্তু কাকের কালো রং এটা বিচ্ছেদ করা যায় না, কারণ কাক হচ্ছে একটা শ্রেণী, কাক হচ্ছে কি একটা শ্রেণী। সুতরাং এটা হচ্ছে শ্রেণীগত অবিচ্ছেদ্য। তো সুতরাং কী করা যাবে? ব্যক্তিগত বিচ্ছেদ্য হচ্ছে কি 1 এবং 2, 1 এবং 2। যেমন অ্যান্সারটা হবে কত? 1 এবং 2। আমরা একটু দেখে নিই সঠিক উত্তর 1 এবং 2। এরপরে দেখো
একটা উদ্দীপক দেওয়া আছে, মানে সেটা হচ্ছে কি জীব, দার্শনিক, কবি, প্রফেসর, সিংহ, বাঘ এবং হরিণ। তো এটা হচ্ছে কি ক শ্রেণী, আর এটা হচ্ছে ক শ্রেণী, আর এটা হচ্ছে কি গ শ্রেণী। উদ্দীপকে ক এবং খ শ্রেণীর মধ্যকার সম্পর্কটা, অর্থাৎ দেখো জীব মানে সকল জীব, তাহলে এটা খ, তাহলে এই জীবের মধ্যে অন্তর্ভুক্ত দার্শনিক, কবি এবং কি প্রফেসর, ওরা জীবের মধ্যে অন্তর্ভুক্ত। আবার সিংহ, বাঘ, কুমির, ওরাও কি জীবের মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ এটা যদি জাতি হয়, এই দুইটা হচ্ছে কি খ এবং গ হচ্ছে উপজাতি। তাহলে এটার মধ্যে যে সম্পর্কটা আছে সেটা হচ্ছে কি জাতি উপজাতি সম্পর্ক, সেটা হচ্ছে কি সম্পর্ক জাতি এবং উপজাতি সম্পর্ক। সঠিক উত্তরটা একটু দেখে নিই আমরা, জাতি এবং উপজাতি সম্পর্ক। এরপরে কোশ্চেন একটু দেখি, উদ্দীপকে উল্লেখিত খ এবং গ শ্রেণীর মধ্যকার পার্থক্য নির্দেশে বিধেয়। দেখো উদ্দীপকটা একটু দেখিনি আমরা, যেমন এই যে এখানে খ এবং গ শ্রেণীর, এটার মধ্যে এই যে জীব, এটাকে ভাগ করছে, একদিকে হচ্ছে প্রফেসর, দার্শনিক, কবি, আর একদিকে হচ্ছে সিংহ, বাঘ এবং কুমির। অর্থাৎ এদের মাঝে কি আছে, বুদ্ধি আছে, কিন্তু এদের মাঝে কি নাই, বুদ্ধি নাই, এদের মধ্যে বুদ্ধি নাই। তাহলে এখন যেটা দ্বারা এইটাকে পৃথক করলো, এই যে জীব থেকে প্রফেসর এবং বাঘ সিংহকে পৃথক করলো, সেটার নাম হচ্ছে কি বিভেদক লক্ষণ, সেটার নাম হচ্ছে কি বিভেদক লক্ষণ। তাহলে আমার সঠিক উত্তর এখানে কি আসবে, দেখো ক এবং গ শ্রেণীর মধ্যে পার্থক্য নির্দেশ করে, সেটা হচ্ছে কি বিভেদক লক্ষণ, সেটা হচ্ছে কি লক্ষণ, বিভেদক লক্ষণ। এটা হচ্ছে আমার সঠিক উত্তর, বিভেদক লক্ষণ। এরপরে কোশ্চেনে যাই, জানা থেকে অজানায় গমনের প্রক্রিয়াকে কি বলা হয়? তাহলে অনুমান বলা হয়। আমরা এর আগে বলছি অনুমান হচ্ছে এক ধরনের মানসিক প্রক্রিয়া, যেটা জানা থেকে অজানায় কী করা হয়, গ্রহণ করা হয়। তাহলে এটা সঠিক উত্তর হবে কি অনুমান। এরপরে যাই আমরা, অনুমান কোন ধরনের প্রক্রিয়া? তাহলে অনুমান হচ্ছে এক ধরনের বুদ্ধিভিত্তিক প্রক্রিয়া, অনুমান হচ্ছে এক ধরনের বৌদ্ধিক প্রক্রিয়া। সঠিক উত্তরটা দেখে অনুমান হচ্ছে অনুমান হচ্ছে কি এক ধরনের মানসিক প্রক্রিয়া। অনুমান হচ্ছে কি ধরনের প্রক্রিয়া, এক ধরনের মানসিক প্রক্রিয়া। কারণ ওই যে অনুমানের মাধ্যমে কি হয়, যেটা আমরা মনে মনে যেটা ধারণা করি সেটাকে কি বলা হয়, মানসিক প্রক্রিয়া। অনুমান হচ্ছে কি এক ধরনের মানসিক প্রক্রিয়া। আমার সঠিক উত্তরটা হচ্ছে কত, মানসিক প্রক্রিয়া। এরপরে দেখো অনুমান কত প্রকার? অনুমান দুই প্রকার। অনুমান হচ্ছে কত প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে কি আরোহ অনুমান, একটা হচ্ছে কি অবরোহ অনুমান। আমরা অনুমানকে কত প্রকার পাই, একটা হচ্ছে আরোহ, একটা হচ্ছে কি অবরোহ অনুমান। তাহলে কত প্রকার, দুই প্রকার। এরপরে দেখো আরোহ এবং অবরোহ অনুমানের সম্পর্ক কোন ধরনের সম্পর্ক? অর্থাৎ আরোহ অনুমান এবং অবরোহ দুইটার সম্পর্ক হচ্ছে কি বিপরীতমুখী সম্পর্ক। কারণ আমরা জানি যে কি আরোহ অনুমান বিশেষ থেকে সার্বিকে গমন করে, সার্বিকে গমন করে। আর অবরোহ অনুমান সার্বিক থেকে বিশেষে গমন করে, সার্বিক থেকে বিশেষে গমন করে। তাহলে দুইটার সম্পর্কটা হচ্ছে কি বিপরীতমুখী সম্পর্ক, দুইটার সম্পর্ক হচ্ছে কি বিপরীতমুখী সম্পর্ক। এরপরটা দেখি আমরা, অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে কয়টা আশ্রয় বাক্য থাকে? অমাধ্যমের সিদ্ধান্তে একটা আশ্রয় বাক্য থাকে। আমরা যে অনুমান দুই প্রকার বললাম, তার মধ্যে একটা হচ্ছে কি আরোহ অনুমান, একটা হচ্ছে কি অবরোহ অনুমান। এই যে অবরোহ অনুমানটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি মাধ্যম অনুমান, আর একটা হচ্ছে কি অমাধ্যম অনুমান। অবরোহ অনুমানকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মাধ্যম এবং অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান কোনটা? যে অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বলা হচ্ছে কি অমাধ্যম অনুমান। আর একের অধিক, যদি কি থাকে একের অধিক আশ্রয় বাক্য থাকে সেটাকে বলা হচ্ছে কি মাধ্যম অনুমান। একের অধিক আশ্রয় বাক্য থাকলে সেটাকে বলা হচ্ছে কি মাধ্যম অনুমান। তাহলে আমার এখানে সঠিক উত্তর কোনটা হবে? একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত যেটা নেওয়া হয়। এরপরে দেখি অবরোহ অনুমানের লক্ষ্য কি? বস্তুগত সত্যতা, আকারগত সত্যতা, প্রমাণগত সত্যতা এবং অনুমানগত সত্যতা। তাহলে অবরোহ অনুমানের লক্ষ্য হচ্ছে কি আকারগত সত্যতা নির্ণয় করা। আর আরোহ অনুমান কি করে? আকারগত বস্তুগত দুইটা সত্য নিয়ে কি করে আলোচনা করে। আর অবরোহ অনুমান কি করে? শুধুমাত্র আকারগত সত্যতা নিয়ে আলোচনা করে। সঠিক উত্তর কি আকারগত সত্যতা নির্ণয় করা। এরপরে দেখো আরোহ অনুমান কি? যে আমরা কিছুক্ষণ আগে বললাম আরোহ হচ্ছে কি করে বিশেষ থেকে সার্বিকে গমন করে, বিশেষ থেকে অর্থাৎ অল্প অল্প থেকে বেশির দিকে গমন করে, বিশেষ থেকে সার্বিকে গমন করে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা? বিশেষ থেকে সার্বিকে গমন করা। এরপরটা দেখে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত থেকে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করার প্রক্রিয়াকে কোন ধরনের অনুমান বলা হয়? আরোহ অনুমান। সেম কথা, বিশেষ থেকে সার্বিকের গমন। আরেকটা হচ্ছে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা, এটা হচ্ছে কি অনুমান? আরোহ অনুমান। সঠিক উত্তর হচ্ছে কত? আরোহ অনুমান। এরপরে দেখি আমরা
অনুমান হতে হলে যে বিষয়গুলো থাকতে হবে, অর্থাৎ এক বা একাধিক জ্ঞাত বাক্য, একটি অনুমতি বাক্য, তাদের মধ্যে অনিবার্য সম্পর্ক। যেমন অনুমান হওয়ার জন্য এক বা একাধিক কী লাগবে? আশ্রয় বাক্য লাগবে। এবং আশ্রয় বাক্য থেকে অনুমিত বাক্য মানে হচ্ছে কি সিদ্ধান্ত, একটা সিদ্ধান্ত থাকতে হবে এবং তাদের মধ্যকার একটা অনিবার্য সম্পর্ক থাকতে হবে। সম্পর্ক না থাকলে সেটা কি হবে না? অনুমান হবে না। যেমন আমরা যদি বলি সকল শিশু হয় পবিত্র, নাফিসা হয় শিশু, সুতরাং নাফিসা হয় সুন্দর। তাহলে এটা হবে না, কারণ এই যে পবিত্রের সাথে শিশুর এবং পবিত্রের সাথে সুন্দরের কোনো কি নাই? সম্পর্ক নাই। অর্থাৎ এটা হতে হবে পরস্পর সম্পর্কযুক্ত। অর্থাৎ এই জায়গায় আমাকে বলতে হবে কি? নাফিসা হয় পবিত্র, নাফিসা হয় পবিত্র। তাহলে আমার এটা কি হবে? অনুমানটা হবে। তাহলে আমরা তিনটা পেলাম, এক বা একাধিক বাক্য থাকতে হবে, তারপর একটা সিদ্ধান্ত থাকতে হবে, তাদের মধ্যে সম্পর্ক থাকতে হবে। তাহলে আমার সঠিক উত্তর কোনটা হবে? 1 2 3। সঠিক উত্তর কোনটা হবে? 1 2 3। তাহলে এটা হচ্ছে কি সঠিক উত্তর, তিনটা বিষয়ে থাকতে হবে। এরপরটা আমরা দেখি অবরোহণ মানে সিদ্ধান্তের আশ্রয় বাক্য থেকে, সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক, বেশি ব্যাপক, সমব্যাপক। অর্থাৎ অবরোহণ মানের সিদ্ধান্তটা আশ্রয় বাক্যের সাথে কি হয়? বেশি ব্যাপক হয় এবং সমব্যাপক হয়। অর্থাৎ অবরোহণকে আমরা দুইভাবে বললাম, একটা হচ্ছে মাধ্যম, অমাধ্যম। মাধ্যম হচ্ছে, অমাধ্যম হচ্ছে কোনটা? যেটা সমব্যাপক হবে। আর মাধ্যম হচ্ছে কোনটা? যেটা কম ব্যাপক হবে। অর্থাৎ সার্বিক থেকে বিশেষে হবে, আবার সার্বিক থেকে সার্বিকে হবে। তাহলে সঠিক উত্তর কোনটা? 2 এবং 3। সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে কি 1 এবং 3। সঠিক উত্তর হচ্ছে কত? 1 এবং 3। একটা হচ্ছে কম ব্যাপক হবে, একটা হচ্ছে কি বেশি ব্যাপক, সমব্যাপক। একটা হচ্ছে কি সমব্যাপক হবে, একটা হচ্ছে কি কম ব্যাপক হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কত? 1 এবং 3। তারপর দেখি, দেখা যায় যে মানুষ জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করে। অতীতে মানুষ মৃত্যুবরণ করেছে, বর্তমানে মৃত্যুবরণ করছে, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। তাহলে সিদ্ধান্তটি কোন অনুমান? তাহলে এখানে দেখুন, অতীতে মানুষ মৃত্যুবরণ করছে, বর্তমানেও মৃত্যুবরণ করছে, সেখান থেকে বললাম সকল মানুষ হয় কি? মরণশীল। অর্থাৎ আমরা এই যে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে আমরা সার্বিকের দিকে আসলাম, অর্থাৎ সকল মানুষের দিকে আসলাম। তাহলে আমরা বলছি কি সার্বিক থেকে, বিশেষ থেকে যখন সার্বিকের দিকে যাওয়া হবে সেটাকে বলা হচ্ছে কি অনুমান? আরোহ অনুমান। সেটাকে বলা হচ্ছে কোন অনুমান? আরোহ অনুমান। তাহলে এটা হচ্ছে কোন অনুমান? আরোহ অনুমান। এরপরে দেখো এই ধরনের অনুমানের বৈশিষ্ট্য কি? অর্থাৎ এই যে উদ্দীপকের মধ্যে আমরা আরোহণ অনুমান বললাম, আরোহণের বৈশিষ্ট্যগুলো কি? তাহলে প্রথমটা আমরা পাচ্ছি বিশেষ থেকে সার্বিকে গমন। তাহলে এটা আরোহণের বৈশিষ্ট্য হয়। আকারগত এবং বস্তুগত সত্য নির্ণয় করা, এইটাও আরোহণের বৈশিষ্ট্য হয়। সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে ব্যাপক হবে, তাহলে এইটাও কি হয়? আরোহণ অনুমানের বৈশিষ্ট্য হয়। তাহলে আমার সঠিক উত্তর হবে কোনটা? তিনটাই, 1 2 3। তিনটাই হচ্ছে কি? কারণ তিনটাই হচ্ছে কি আরোহণ অনুমানের বৈশিষ্ট্য। এরপরটা আমরা দেখি অমাধ্যম অনুমানের শ্রেণীবিভাগ কোনটি? অমাধ্যম অনুমানের শ্রেণীবিভাগ, অর্থাৎ অমাধ্যম অনুমানকে ভাগ করলে আমরা আবর্তন, প্রতিবর্তন, প্রতি আবর্তন এইগুলো পেয়ে থাকি। তাহলে এখানে কি আছে? অবধারণ, যুক্তিবাক্য, আবর্তন এবং সংযোজক। তাহলে কি আছে? আবর্তন। তাহলে এটা হচ্ছে কি অমাধ্যম অনুমানের শ্রেণীবিভাগ। অমাধ্যম শ্রেণীবিভাগ হচ্ছে কি আবর্তন। এরপরে তো দেখি অমাধ্যম অনুমানে কয়টা আশ্রয় বাক্য থাকে? একটা আশ্রয় বাক্য থাকে। আমরা এর আগে বললাম একটা আশ্রয় বাক্য থাকলে সেটা হচ্ছে কি অমাধ্যম অনুমান, আর একের অধিক আশ্রয় বাক্য থাকলে সেটা হচ্ছে কি মাধ্যম অনুমান। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? একটি মাত্র আশ্রয় বাক্য থাকে, একটি মাত্র আশ্রয় বাক্য থাকে। এরপরটা দেখি আবর্তন কোন ধরনের অনুমান? তাহলে আবর্তন হচ্ছে কি এক ধরনের অমাধ্যম অনুমান। আবর্তন হচ্ছে কি এক ধরনের অমাধ্যম অনুমান। তারপরে দেখি আবর্তন কত প্রকার? আবর্তন 2 প্রকার। আবর্তন হচ্ছে কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কি সরল আবর্তন, আর একটা হচ্ছে কি অসরল আবর্তন। আমরা 4টা বাক্যের আবর্তনের ক্ষেত্রে 4টা বাক্যের আবর্তন বলছি। এ বাক্যকে আবর্তন করলে আই হয়, ই বাক্যকে আবর্তন করলে ই বাক্য হয়, আই বাক্যকে আবর্তন করলে আই বাক্য হয়, ও বাক্যের আবর্তন করা যায় না। অর্থাৎ এই যে এ বাক্যকে আবর্তন করলে যে আই বাক্য হয়, এটাকে বলা হচ্ছে কি অসরল আবর্তন, এই দুইটা হচ্ছে কি সরল আবর্তন। তাহলে আবর্তন কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সরল, একটা হচ্ছে কি অসরল। তাহলে কত প্রকার? 2 প্রকার আবর্তন। এরপরে দেখি আবর্তনের আশ্রয় বাক্যকে কি বলা হয়? আবর্তনের আশ্রয় বাক্যকে বলা হয় আবর্তনীয়।
আবর্তনের আশ্রয় বাক্যকে বলা হয় কি আবর্তনীয়, আর সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। সিদ্ধান্তকে বলা হয় কি আবর্তিত। আশ্রয় বাক্যকে বলা হয় আবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় কি আবর্তিত। সঠিক উত্তর হচ্ছে কি আবর্তনীয়। তারপর আবর্তনের সিদ্ধান্তকে কি বলা হয় আবর্তিত। সঠিক উত্তর হচ্ছে কি আবর্তিত। এরপর দেখো এ বাক্যের বৈধ আবর্তিত রূপ কোনটি, অর্থাৎ এ বাক্যকে আমরা আবর্তন করলে কোন বাক্য পাবো। আমরা কিছুক্ষণ আগে দেখাইছি এ বাক্যকে আমরা আবর্তন করলে কি পাই আই বাক্য পাই। তাহলে সঠিক উত্তর কি হবে আই। এ বাক্যকে আবর্তন করলে আই বাক্য পাওয়া যায়। যদি এ বাক্যকে আবর্তন করে যদি আমরা কি করি, কখনো যদি এ বাক্যের আবর্তন হিসাবে যদি কি এ বাক্য দেখানো হয়, তখন সেটা হচ্ছে অবৈধ আবর্তন। সেটা হচ্ছে কি অবৈধ আবর্তন। বৈধ আবর্তন হচ্ছে কি আই বাক্য। তারপর দেখো ই বাক্যকে আবর্তন করলে কোনটা পাওয়া যায়। আমরা একটু আগে দেখালাম ই বাক্যকে আবর্তন করলে আমরা কি পাই ই বাক্য পাই। ই বাক্যকে আবর্তন করলে আমরা কি পাই ই বাক্য পাই। কোন যুক্তি বাক্যের আবর্তন সম্ভব নয়, তাহলে এখানে কি আছে এ ই আই ও, তাহলে ও বাক্যের আবর্তন সম্ভব নয়, কারণ ও বাক্যকে আবর্তন করা যায় না। এ বাক্যকে আবর্তন করলে আই পাওয়া যায়, আইকে আবর্তন করলে আই পাওয়া যায়, ইকে আবর্তন করলে ই পাওয়া যায়, কিন্তু ও বাক্যের কোনো আবর্তন করা যায় না। তাহলে ও বাক্যেরকে আবর্তন করা যায় না। এরপর দেখো প্রতিবর্তনের সিদ্ধান্তকে কি বলা হয়। প্রতিবর্তনের সিদ্ধান্তকে বলা হয় প্রতিবর্তিত। প্রতিবর্তনের সিদ্ধান্তকে বলা হয় কি প্রতিবর্তিত। আর প্রতিবর্তনের আশ্রয় বাক্যকে বলা হয় প্রতিবর্তনীয়। আশ্রয় বাক্যকে বলা হয় প্রতিবর্তনীয় আর সিদ্ধান্তকে বলা হচ্ছে কি প্রতিবর্তিত। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, সিদ্ধান্তকে বলা হয় কি প্রতিবর্তিত, আর যদি বলা হয় আশ্রয় বাক্যকে কি বলা হয় তখন হচ্ছে কি প্রতিবর্তনীয়। এরপরে দেখি এই যুক্তি বাক্যকে পরিবর্তন করলে কি সিদ্ধান্ত পাওয়া যাবে। অর্থাৎ আমরা পরিবর্তনগুলো একটু দেখি। এ বাক্যকে যদি আমরা পরিবর্তন করি ই বাক্য পাওয়া যায়, আবার ই বাক্যকে পরিবর্তন করলে এ বাক্য পাওয়া যায়, আই বাক্যকে পরিবর্তন করলে উ বাক্য পাওয়া যায়, উ বাক্যকে পরিবর্তন করলে আই বাক্য পাওয়া যায়। তাহলে এই চারটা বাক্য, এ বাক্যকে পরিবর্তন করলে ই বাক্য, ইকে করলে এ বাক্য, আবার উ বাক্যকে পরিবর্তন করলে আই বাক্য, আই বাক্যকে পরিবর্তন করলে উ বাক্য। তাহলে আমার এখানে বলা হচ্ছে কি এ বাক্যকে পরিবর্তন করলে কোনটা পাওয়া যাবে, তাহলে ই যুক্তি বাক্য পাওয়া যাবে। কোনটা পাওয়া যাবে, ই যুক্তি বাক্য পাওয়া যাবে। এরপর সব ফুল হয় সুন্দর, কোনো ফুল নয় অসুন্দর, এই যুক্তিটি কোন অমাধ্যম অনুমানের উদাহরণ। অর্থাৎ এটা হচ্ছে একটা অমাধ্যম অনুমান, কারণ আমরা জানি দেখি অমাধ্যমের দুইটা যুক্তি বাক্য থাকবে, একটা আশ্রয় বাক্য একটা সিদ্ধান্ত। তাহলে সব ফুল হয় সুন্দর, সুতরাং কোনো ফুল নয় অসুন্দর। তাহলে এটা কিসের উদাহরণ, এটা হচ্ছে প্রতিবর্তন। কারণ এই যে এটা এ বাক্য থেকে কোথায় আসছে, ই বাক্যে আসছে। এ বাক্য থেকে কোথায় আসছে, ই বাক্যে আসছে। কারণ আমরা বলছিলাম সব বা সকল হয় থাকলে সেটা এ বাক্য হবে, আবার কোনো নয় থাকলে সেটা ই বাক্য হবে। তাহলে এ থেকে ইতে আসলে এটা হচ্ছে কি প্রতিবর্তন, এটা হচ্ছে কি প্রতিবর্তন। সঠিক উত্তর কি হবে প্রতিবর্তন। সঠিক উত্তর হচ্ছে কত প্রতিবর্তন। এরপর আমরা দেখি ই বাক্যকে প্রতিবর্তন করলে কোনটা পাওয়া যায়। আমরা এর আগে বললাম ই বাক্যকে প্রতিবর্তন করলে কি পাওয়া যাবে, এ বাক্য পাওয়া যাবে। তো সুতরাং সঠিক উত্তর হচ্ছে কি বাক্য, এ বাক্য। এরপর দেখো আই বাক্যের প্রতিবর্তী রূপ, কিছুক্ষণ আগে দেখাইছি যে আই বাক্যকে প্রতিবর্তন করলে কি হয়, উ বাক্য হয়। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, উ বাক্য হবে। এরপর দেখো সহানুমানে কয়টি পদ থাকে। একটা সহানুমানে 3টা পদ থাকে এবং 3টা যুক্তিবাক্য থাকে। তাহলে এখানে 2, 3, 4, 5, সঠিক উত্তর হচ্ছে কোনটা 3টা। তাহলে সহানুমানের যুক্তিবাক্য থাকবে কয়টা 3টা, তার মধ্যে 2টা হচ্ছে আশ্রয় বাক্য, একটা হচ্ছে সিদ্ধান্ত। আশ্রয় বাক্যকে প্রথম বাক্যটাকে বলা হয় যে কি প্রধান আশ্রয় বাক্য, দ্বিতীয় বাক্যটাকে বলা হচ্ছে কি অপ্রধান আশ্রয় বাক্য, আর 3 নম্বরটাকে বলা হচ্ছে কি সিদ্ধান্ত। আর 3টা পদ থাকবে, 3টা পদ 2বার করে ব্যবহার করা হবে, প্রত্যেকটা পদ 2বার করে ব্যবহার করা হবে। তাহলে আমার সঠিক উত্তর কত 3টি পদ থাকে। এরপর দেখি সহানুমানের যেই পদটি উভয় আশ্রয় বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না, তাকে কোন পদ বলা হয়। তাকে বলা হচ্ছে কি মধ্যপদ বা হেতুপদ। অর্থাৎ এটা সিদ্ধান্তের মাঝে কি থাকবে না কিন্তু আশ্রয় বাক্যে থাকবে। যেমন আমরা একটু লিখি এখানে, সকল ফুল হয় সুন্দর, বেলি হয় ফুল, সুতরাং বেলি হয় সুন্দর।
এই যে এখানে দেখো ফুল, এটা হচ্ছে মধ্যপদ, কারণ এটা দুইটা আশ্রবাক্যের মাঝে আছে, দুইটা আশ্রবাক্যের মাঝে আছে, কিন্তু সিদ্ধান্তের মধ্যে এই ফুল পদটা নাই, তাকে বলা হচ্ছে কি মধ্যপদ। আবার এই যে সিদ্ধান্তের এই যে সুন্দর পদ, এটাকে বলা হচ্ছে কি প্রধান পদ, এটাকে বলা হচ্ছে কোন পদ? প্রধান পদ। আর এই যে ভ্যালি উদ্দেশ্য পদ, এটাকে বলা হচ্ছে কি অপ্রধান পদ, এটাকে বলা হচ্ছে কি অপ্রধান পদ। তাহলে আমাদের যদি পরীক্ষাতে আসে সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে কি বলা হয়? অপ্রধান পদ। সিদ্ধান্তের বিধেয় পদকে কি বলা হয়? প্রধান পদ। প্রধান পদকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। অপ্রধান পদকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা। আর মধ্যপদকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা। মধ্যপদকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা। মধ্যপদ কোথায় থাকবে না? সিদ্ধান্তে থাকবে না। কোথায় থাকবে? দুইটা আশ্রয় বাক্যের মাঝে থাকবে। আর প্রধান পদটা যে বাক্যে থাকে তাকে বলা হয় প্রধান আশ্রয় বাক্য। অপ্রধান পদটা যে বাক্য থাকে তাকে বলা হয় কি অপ্রধান আশ্রয় বাক্য। প্রধান পদ এবং অপ্রধান পদ আছে কিন্তু মধ্যপদ নাই, তাকে বলা হয় কি সিদ্ধান্ত, তাকে বলা হয় কি সিদ্ধান্ত। তাহলে এখন আমরা সঠিক উত্তরটা একটু দেখে নিই, কোনটা মধ্যপদ বা হেতুপদ, মধ্যপদ বা কি হেতুপদ। এরপরটা দেখি প্রধান পদ, মধ্যপদ এবং সহানুমান। তাহলে এই জায়গায় কোনটা বসবে? আমরা কিছুক্ষণ আগে যে দেখালাম প্রধান পদ, এখানে একটা কি থাকবে? অপ্রধান পদ থাকবে। এখানে কি থাকবে? অপ্রধান পদ থাকবে। তাহলে কোনটা হবে? অপ্রধান পদ। সঠিক উত্তর হচ্ছে কোনটা? অপ্রধান পদ। তারপর দেখি সহানুমানের 3টি পদের পরিবর্তে 4টা পদ থাকলে সেটা কোন ধরনের অনুপপত্তি ঘটে? অব্যয় মধ্যপদ, অবৈধ প্রধান পদজনিত, অবৈধ অপ্রধান পদজনিত, চতুষ্পদী অনুপপত্তি ঘটবে। অর্থাৎ সহানুমানের মধ্যে কি থাকে? 3টা পদ থাকে। যেমন আমরা একটু উদাহরণ দিচ্ছি কি, যে গরু ঘাস খায়, মানুষ গরু খায়, সুতরাং মানুষ ঘাস খায়। তাহলে এখানে কয়টা পদ আছে? 4টা পদ। একটা হচ্ছে মানুষ গরু, একটা যারা ঘাস খায়, আরেকটা হচ্ছে মানুষ, আরেকটা হচ্ছে যারা গরু খায়। তো সুতরাং এখানে 4টা পদ আছে। যদি 4টা পদ থাকে তাহলে সেটাকে বলা হয় কি চতুষ্পদী অনুপপত্তি। 4টা পদ থাকলে সেটাকে কি বলা হয়? চতুষ্পদী অনুপপত্তি। তাহলে 3টা পদ থাকতে হবে, এর বেশি দেখা যাবে না। তারপর দেখো অবরোহ অনুমান, মাধ্যম অনুমান, অমাধ্যম অনুমান। অর্থাৎ অবরোহ অনুমানকে কয় ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। তাহলে এখানে কি হবে? মাধ্যম অনুমান আসছে, এটা হচ্ছে কি অমাধ্যম অনুমান। এটা হচ্ছে কোন অনুমান? অমাধ্যম অনুমান। তাহলে সঠিক উত্তর কি হবে? অমাধ্যম অনুমান। সহানুমানের 3টা পদ থাকলে কি অনুপত্তি করে? চতুষ্পদী অনুপত্তি। এটা আমরা এর আগে পড়েছি। তারপর হচ্ছে এখানে কি হবে? অমাধ্যম অনুমানটা হবে। রাইট অ্যান্সার হচ্ছে কত? অমাধ্যম অনুমান। তারপর দেখি আমরা চকের চিহ্নিত স্থানে আওতাভুক্ত, অর্থাৎ এই যে চকটা দেখো, এখানে আমরা বললাম কি হবে? অমাধ্যম অনুমান হবে। আমার এই পরের প্রশ্নটা কি ছিল? এই যে চিহ্নিত বিষয়টির আওতাভুক্ত, অর্থাৎ এই যে অমাধ্যম অনুমান, এইটার যে প্রকারভেদ, এই অপশনের মধ্যে কোনগুলো অমাধ্যমের প্রকারভেদ? আবর্তন, প্রতিবর্তন এবং প্রতি আবর্তন। আমরা জানি 3টাই হচ্ছে কি অমাধ্যম অনুমানের প্রকারভেদ। তাহলে এখানে 3টাই কি হবে? সঠিক হবে। আবর্তন, প্রতিবর্তন, প্রতি আবর্তন, 3টাই হচ্ছে কি অমাধ্যম অনুমানের প্রকারভেদ। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? 1, 2, 3। এরপরে দেখো আরোহ অনুমানের জনককে, অর্থাৎ আরোহ অনুমান নিয়ে সর্বপ্রথম ধারণাটা কে দিয়েছেন? আমরা জানি যে কি অনুমান বা আরোহ অনুমান, এটার ধারণা সর্বপ্রথম দিয়েছিল হচ্ছে কি এরিস্টটল। আরোহণ ধারণা কে দিয়েছিল? এরিস্টটল। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি এরিস্টটল। এরপরে দেখো অপনয়ন শব্দের অর্থ কি? অর্থাৎ অপনয়ন মানে হচ্ছে কি করা? বর্জন করা। অপনয়ন মানে হচ্ছে কি করা? বর্জন করা। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি বর্জন করা। তারপর দেখো আরোহের প্রাণ, অর্থাৎ কোনটাকে আরোহের প্রাণ বলা হয়? আরোহ অনুমান মানে আমরা জানি যে কি যেটা অল্প থেকে বেশির দিকে যাওয়া যায়, অর্থাৎ কয়েকটাকে দেখে সমগ্র সম্পর্কে সিদ্ধান্ত দেওয়া হয়, যেটাকে আমরা বলি কি লাভ দিয়ে চলে যাওয়া। তাহলে আরোহের প্রাণ হচ্ছে কোনটা? আরোহমূলক লম্প। আরোহের প্রাণ হচ্ছে কোনটা? আরোহমূলক লম্প। সঠিক উত্তর হচ্ছে কত? আরোহমূলক লম্প। এরপর দেখো আরোহমূলক লম্প কি? যে বিশেষ থেকে সার্বিকে গমন, বিশেষ থেকে সার্বিকে গমন, এটাকে বলা হচ্ছে কি আরোহমূলক লম্প। তারপর দেখো আরোহের বৃত্তি কত প্রকার? আরোহের বৃত্তি হচ্ছে 2 প্রকার। আরোহের বৃত্তি 2 প্রকার। একটা হচ্ছে কি আকারগত, আরেকটা হচ্ছে কি বস্তুগত। আবার আকারগতটা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কি কার্যকারণ নিয়ম, আরেকটা হচ্ছে কি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। বস্তুগতটা 2 প্রকার। একটা হচ্ছে কি পরীক্ষণ, একটা হচ্ছে কি নিরীক্ষণ। একটা হচ্ছে পরীক্ষণ, একটা হচ্ছে কি নিরীক্ষণ। তাহলে
আরোহের ভিত্তি আমরা কত প্রকার পেলাম? 2 প্রকার। একটা হচ্ছে কি আকারগত, একটা হচ্ছে কি বস্তুগত। আকারগত 2 প্রকার, কার্যকরণ প্রকৃতির নিয়মানুবর্তন রীতি। বস্তুগত 2 প্রকার, একটা হচ্ছে পরীক্ষণ, একটা হচ্ছে কি নিরীক্ষণ। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে কত? 2 প্রকার। এরপরে দেখো বস্তুগত ভিত্তি কোনটা। তাহলে এখন দেখো যে আমরা যে একটু আগে দেখালাম বস্তুগত ভিত্তি, একটা হচ্ছে পরীক্ষণ, একটা হচ্ছে নিরীক্ষণ। তাহলে আমার অপশনের মধ্যে দেখি আমার এগুলো আছে কিনা। যে বস্তুগত ভিত্তি, এখানে কি আছে? নিরীক্ষণটা আছে। এটা হচ্ছে কি বস্তুগত ভিত্তি, এটা হচ্ছে কি বস্তুগত ভিত্তি। এরপরে দেখুন প্রকৃতি সর্বদাই কিসের অনুসারী? আমরা জানি প্রকৃতি সর্বদাই নিয়মের অনুসারী, অর্থাৎ প্রকৃতিতে সব কিছু নিয়মের মাধ্যমে হয়ে থাকে। আমরা জানি যে কি খাবার ক্ষুধা লাগলে আমরা খাবার খাই, তৃষ্ণা লাগলে পানি খাই, অর্থাৎ পানির কাজ হচ্ছে তৃষ্ণা নিবারণ করা, খাবারের কাজ হচ্ছে ক্ষুধা নিবারণ করা, আর মেঘ হলে বৃষ্টি হয়। এটা হচ্ছে প্রকৃতির মাঝে হচ্ছে কি একই নিয়মে ঘটে। আবার সেজন্য বলা হচ্ছে প্রকৃতি হচ্ছে নিয়মের অনুসারী। কখনো কখনো সময় এই নিয়মের মাঝে কখনো কখনো কি হয়, এই নিয়মের মাঝে বৈচিত্র্য হয়। যেমন যে সব মেঘে বৃষ্টি হয় না, অর্থাৎ তোমার এক জায়গায় বৃষ্টি হচ্ছে আর এক জায়গায় বৃষ্টি হচ্ছে না। কারণ আমরা জানি বর্ষাকালে বৃষ্টি হতে হবে, এখন বর্ষাকালে এক জায়গায় বৃষ্টি হচ্ছে আর এক জায়গায় হচ্ছে না। এটাকে বলা হচ্ছে কি নিয়মের মাঝে বৈচিত্র্য, অর্থাৎ নিয়মের বৈচিত্র্য এবং ঐক্য দুটা জিনিস আছে। তাহলে প্রকৃতি সবসময় কিসের অনুসারে? নিয়মের অনুসারে। সঠিক উত্তর হচ্ছে কি আমার নিয়মের অনুসারে। এরপরে দেখো কূটাভাস শব্দের অর্থ কী, অর্থাৎ আরোহের কূটাভাস। কূটাভাস শব্দের অর্থ হচ্ছে আপাতত অসঙ্গত মতবাদ। আপাতত অসঙ্গত মতবাদ, অর্থাৎ যে বিষয়টাকে স্ববিরোধী বলে মনে হয় সেটা কি করা? বিরোধী নয়, বাস্তব হচ্ছে কি সেটা স্ববিরোধী নয়, সেটাকে বলা হচ্ছে কি আপাতত অসঙ্গত মতবাদ। সেটা হচ্ছে কি আরোহের কূটাভাস, সেটা হচ্ছে কি আরোহের কূটাভাস। এরপর দেখো কারণ হচ্ছে কি কার্যের সাক্ষাৎ শর্তহীন পূর্ববর্তী ঘটনা। শর্তহীন পূর্ববর্তী ঘটনা, অর্থাৎ কোনো কাজের ঠিক আগে যেটা ঘটে সেটাকে আমরা কি বলি? কারণ বলি। যেমন মেঘ থেকে হচ্ছে কি বৃষ্টি। তাহলে এখানে বৃষ্টি হচ্ছে কি মেঘের, অর্থাৎ বৃষ্টির কারণটা হচ্ছে কি মেঘ। আবার আমরা যদি বলি মাটি ভেজা, মাটি ভেজা, তাহলে এখন মাটি ভেজা যদি কাজ হয় তার কারণ হচ্ছে কি বৃষ্টি। এখানে আমরা মাটি ভেজার কারণ হিসাবে মেঘ বলতে পারবো না, অর্থাৎ কোনো কাজের ঠিক আগে বা পূর্বে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে কি কারণ, সেটাকে বলা হচ্ছে কি কারণ। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি শর্তহীন পূর্ববর্তী ঘটনা। কারণকে বিশ্লেষণ করলে কোন ধরনের শর্ত পাওয়া যায়? অর্থাৎ কারণকে বিশ্লেষণ করলে 2টা শর্ত পাওয়া যায়, একটা হচ্ছে কি সদর্থক শর্ত আর একটা হচ্ছে কি নয়ার্থক শর্ত। এখানে 2টা থাকতে পারে, এটা হাবাচক আর একটা হচ্ছে কি নাবাচক, 2টা শর্ত থাকতে পারে। যেমন সঠিক উত্তর হচ্ছে কত? সদর্থক এবং কি নয়ার্থক শর্ত। এরপর আমরা দেখি বহু কারণবাদের প্রবক্তাকে। বহু কারণবাদের প্রবক্তা হচ্ছে কি জন স্টুয়ার্ট মিল। বহু কারণবাদের প্রবক্তা হচ্ছে কি জন স্টুয়ার্ট মিল। আমরা যে আরোহের ভিত্তি বললাম, ভিত্তির মধ্যে কার্যকারণ নিয়ম, ওখানে 2টা আছে, একটা হচ্ছে কি কারণ বহু কারণবাদ, আরেকটা হচ্ছে কি বহু কারণ সমন্বয়বাদ। বহু কারণ সমন্বয়বাদ। বহু কারণ সমন্বয়বাদ। এই বহু কারণ সমন্বয়বাদের প্রবক্তা হচ্ছে কি জন স্টুয়ার্ট মিল, অর্থাৎ সবগুলা মিলে যখন একসাথে কাজটা করে সেটাকে আমরা বলি কি সমন্বয়। যেমন দেখো বহু কারণবাদের প্রবক্তা হচ্ছে কি জন স্টুয়ার্ট মিল। এরপরে বহু কারণ সমন্বয়বাদের উদাহরণ কোনটা? অর্থাৎ সবগুলো একসাথে মিলে। যেমন দেখো এখানে ক ক গ সমান ঘ, আবার হচ্ছে ক খ গ। তাহলে এখানে দেখো এই যে ক খ গ 3টা একসাথে মিলে ঘ কাজটা করতে পারে। আর এখানে ক সমান ঘ হয়, খ সমান গ হয়, গ সমান গ হয়। অর্থাৎ আমরা যদি বলি এখানে x প্লাস ওয়াই প্লাস জেড সমান পি, তাহলে এটা হচ্ছে বহু কারণ সমন্বয়। অর্থাৎ বহু কারণ সমন্বয় 3টা একসাথে হয়ে কাজটা করতে পারে। আবার যদি এক্স ওয়াই জেড সমান পি, তাহলে এটা হচ্ছে কি বহু কারণবাদ। কারণ এক্স আলাদা করে পি কাজ করতে পারে, ওয়াই আলাদা করে পি কাজ করতে পারে, জেড আলাদা করে পি কাজ করতে পারে। অর্থাৎ এক কথা হচ্ছে কি চিনির শরবত। কারণ এখানে কি চিনি, পানি, তারপর হচ্ছে কি লেবুর রস, সবগুলো একসাথে মিলে কি হচ্ছে শরবতটা তৈরি হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে কি বহু কারণ সমন্বয়বাদ। তাহলে সঠিক উত্তর কী হবে আমার? ক যোগ খ যোগ গ সমান গ। এরপরে যাই আমরা আরোহের আকারগত ভিত্তিকে। তাহলে আমরা আকারগত ভিত্তি যে ফার্স্টে আলোচনা করছিলাম সেখানে কয়টা পাইছি? একটা হচ্ছে নিয়মানুবর্তন নীতি, একটা হচ্ছে কার্যকারণ নিয়ম। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? 2 এবং 3। সঠিক উত্তর হচ্ছে কত? 2 এবং 3। আকারগত ভিত্তি হচ্ছে কি 2 এবং 3। তারপরে দেখি আমরা কারণ। তাহলে কারণ কি?
কোনো কাজের পূর্ববর্তী ঘটনা, কোনো কাজের পরবর্তী ঘটনা, সদর্থক এবং নয়ার্থক শর্তের সমষ্টি। আমরা জানি কারণকে বিশ্লেষণ করলে সদর্থক এবং নয়ার্থক দুটা শর্ত পাওয়া যায়। আবার কোনো কাজের ঠিক আগের ঘটনাকে কি বলা হয়? কারণ বলা হয়। পরেরটাকে আমরা কারণ বলি না। সুতরাং এখান থেকে সঠিক উত্তর হবে কোনটা? 1 এবং 2। সঠিক উত্তরটা হচ্ছে কত? 1 এবং 2। এটা হচ্ছে কি সঠিক উত্তর। এরপরে দেখি আমরা আত্মহত্যা, দুর্ঘটনা, রোগ, মৃত্যু। এটা কিসের ধারণা? যেমন দেখো, আত্মহত্যার ফলে মানুষের মৃত্যু হয়, দুর্ঘটনার ফলে মানুষের মৃত্যু হয়, রোগের ফলে মানুষের মৃত্যু হয়। তাহলে এখানে মৃত্যু হচ্ছে কাজ বা কার্য। মৃত্যু হচ্ছে কি কাজ বা কার্য। তাহলে এগুলো আলাদা আলাদা করে কাজটা কি করতে পারে? ঘটাতে পারে। তাহলে এটা কি? এটা হচ্ছে কি বহু কারণবাদ। এটা হচ্ছে কি বহু কারণবাদ। আমরা বলছিলাম যে কি যদি প্রত্যেকটা কারণ আলাদা আলাদা কাজটা করতে পারে সেটাকে আমরা বলি কি বহু কারণবাদ। আবার সবগুলা কারণ যদি একসাথে কাজটা করতে পারে সেটাকে বলা হচ্ছে কি বহু কারণ সমন্বয়বাদ। তাহলে আমার এখানে উদ্দীপকটা কি হবে? সঠিক উত্তর হচ্ছে বহু কারণবাদ। সঠিক উত্তর হচ্ছে কত? বহু কারণবাদ। তারপর উদ্দীপকের ধারণাটি খণ্ডনের উপায় কি? অর্থাৎ ওই যে মৃত্যু বা আত্মহত্যা, মৃত্যু, রোগে, এটা বহু কারণবাদের। এটা হচ্ছে কার্যের সার্বিকীকরণ, কার্যের বিশেষ প্রকৃতি নির্ণয় এবং কারণের সংজ্ঞা নির্ণয়। তাহলে এটা দেখো ধারণাটা খণ্ডনের উপায় কি। তাহলে এখন দেখো কার্যের বিশেষ প্রকৃতির নির্ণয়, এটার মধ্যে আমরা কী করতে পারি? সেটা খণ্ডায়ন করতে পারি। তারপর হচ্ছে কি কারণের সংজ্ঞা নির্ণয়ের মাধ্যমে আমরা কী করতে পারি? খণ্ডায়ন করতে পারি। কিন্তু সার্বিকীকরণের মাধ্যমে সেটা কি হয় না? খণ্ডায়নটা হয় না। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? সেটা হচ্ছে কি উদ্দীপকের ধারণাটির খণ্ডনের উপায় হচ্ছে 2 এবং 3। আমরা সঠিক উত্তরটি দেখে নিই। 2 এবং 3 হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। একটা হচ্ছে কার্যের বিশেষ প্রকৃতি নির্ণয়, একটা হচ্ছে কারণের সংজ্ঞা নির্ণয়। তো আমাদের আজকের আয়োজনে এই ছিল 100টা পর্যন্ত এমসিকিউ তোমাদের জন্য। আশা করি তোমরা তোমাদের পরীক্ষাতে এগুলো থেকে কম হবা আর একটু ভালো করে এগুলো দেখে নেবা। বেস্ট অফ লাক।